আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করেই লাইভে চলে আসা। গতকালকে একটা লাইভ করেছিলাম, সেটা সমাজ সংক্রান্ত একটা আলোচনা ছিল। কিন্তু আজকেরটা কোনো আলোচনা না, আড্ডার মতো বলা যেতে পারে। অনেকেই দেখি যায়, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, হ্যাঁ, তারা লাইভে আসে দিনকে দিনে অথবা রাতে কিন্তু সময় ধরে আসে। যাই হোক, আমি সেই কন্টেন্ট ক্রিয়েটরদের মতন আপনাদেরকে হয়তো বা 2-3 দিন বিরক্ত করতে পারি। সামনে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের তথ্য যোগাযোগ পরীক্ষা আছে, সে প্রেক্ষিতে গুটিগত ক্লাস নেওয়া হতে পারে। সেই জায়গা থেকে একটু হয়তো আপনাদেরকে আমার টাইমলাইন থেকে বিরক্ত করা লাগতে পারে। আর এছাড়া আজকে মানে আপনারা হয়তো বা এই যেটা বলে যে পাশে লুকে কিছু বলে, সে প্রেক্ষিতেই হয়তো আজকে কিছু কথা বলবো। এই যে লাইভ করতেছে, এইখানে আমার জড়তা কাজ করতেছে যে আমি এই যে লাইভ করতেছি, কিছু কথা বলবো, হয়তো এখানে উপদেশ থাকবে, হ্যাঁ, কিন্তু অনুরোধ থাকবে, আবেগ থাকবে। এগুলো কেন মানুষ এটাকে ভালোভাবে নিবে কিনা? স্বাভাবিকভাবেই ফেসবুক একটা আমাদের ভার্চুয়াল জগৎ। এই জগতের বাইরে যখন আমরা ছিলাম, অনেকেই হয়তো বা পরিচিত ছিলাম না, তবে আমাদের মধ্যে আসলে আমরা সবাই দেখি যে বাস্তব জীবনে যদি আমাদের এই ফেসবুকটা না থাকতো, তাইলে হয়তো বা অনেকে দেখি যে পোস্ট দেয় যে মানে শত্রুর সংখ্যা অনেক কম থাকতো। অর্থাৎ ব্যক্তিগত জীবনে যত না শত্রু, ফেসবুকে একটা আইডি খুলে অনেকের এরকম শত্রু। যাই হোক, এটা ইতিবাচকভাবে আমরা নিই, আসলে এরকম না। আমি অনেক সময় শিক্ষার্থীদের সাথে কথা বলি যে এই যে ফেসবুকটা যে আসলো, এটা ইতিবাচক বা নাকি নেতিবাচক। সো অনেকের কাছ থেকে অনেকভাবে শুনি, ভালো লাগে। তো সেই প্রেক্ষিতে আমি শেষমেশ বলি যে দেখো, এই যে আমরা কুরবানি করি, এই কুরবানির সময় যে আমরা ছুরিটা ব্যবহার করি, সেই ছুরি দেয়া যখন আমরা গরু বা ছাগল বা যে কোনো পশু জবাই করি, তখন সেটা হচ্ছে কুরবানি। আবার এই ছুরি দিয়ে যদি আমরা মানুষকে জবাই করে ফেলি, তখন সেটা হয়ে যাবে খুন। সো আমরা কি কাজে ব্যবহার করছি সেটা হলো মুখ্য বিষয়। যাই হোক, বর্তমানে আমাদের এই ফেসবুকটা সবচেয়ে বেশি যে কাজে ব্যবহার হয় সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। আর এই কন্টেন্ট ক্রিয়েশনে ইতিবাচক নেতিবাচক অনেক কথাই আছে, এবং আমার আইডিতে অনেকেই আছে যে যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত। সবার জন্য অশেষ শুভকামনা। তবে তাদেরকে অনেক কথা শুনতে হয়, মানে যেটা বলে যে পাছে লুকে কিছু বলে। যাক, এই পাছে লুকে কিছু বলে, একেবারেই যে পাছে লুকে বলবে সেটা মাথায় নেওয়া যাবে না, কানে নেওয়া যাবে না, হ্যাঁ, এটা নিয়ে ভাবনার কোনো কিছু বিষয় থাকবে না, সেটা কিন্তু না। পাছে যে মানে আমরা যেটাকে বলি সমালোচনা যদিও আলোচনা, মানে ভালো এবং মন্দ দুইটা দিক। অর্থাৎ আমরা একটা জিনিস করব, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, মানুষ আলোচনা করবে। যদি মন্দ হয়, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো এবং এটা পরবর্তীতে না করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, সেটাই। অর্থাৎ পাছে লোকের কথা যে আমরা কানে নিব না, সেই বিষয়টা কিন্তু নয়। সেই সংক্রান্ত আজকের আলোচনা। এবং একটা কবিতার প্রাসঙ্গিকভাবে একটা কবিতা চলে আসে, পাছে লোকে কিছু বলে। কামিনী রায় কবিতা, হয়তো আপনারা জানেন যে কামিনী রায় 1867 খ্রিস্টাব্দে বরিশালের জন্মগ্রহণ করেন। এবং এই মহিলা কবিদের গোড়ার দিকের উনি একজন কবি। এবং হয়তো আপনারা এমনও অবগত যে আমাদের এই ব্রিটিশ ভারতের প্রথম স্নাতক ডিগ্রিধারী একজন মহীয়সী। এই মহীয়সীর অনেক বিখ্যাত কবিতার লাইন আমরা পড়ি। সেই মহীয়সী বিখ্যাত লাইন হয়তো আপনারা মনে করতে পারেন যে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী করে। অর্থাৎ পৃথিবীতে শুধুমাত্র আমার জন্য আমি না, অর্থাৎ আমি অনেকের জন্য বাঁচি, আবার অনেকে আবার আমার জন্য বাঁচে, অর্থাৎ একে অপরের পরিপূরক। সে প্রেক্ষিতে ওনার হয়তো এই কবিতাগুলো আমরা পড়ি, সকলেই তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যাক, এটা একটা বিখ্যাত কবিতার লাইন, যেটা দিয়ে আমরা অনেক সময় ভাব সম্প্রসারণ করি। ঠিক পাছে লোকে কিছু বলে, সেটা দিয়েও কিন্তু প্রথম যে 4টা চরণ আছে, সেগুলো দিয়েও আমি অনেক সময় ভাব সম্প্রসারণ পাই। বিশেষ করে এই 8ম শ্রেণীর বইটা আমার সামনে আছে, 8ম শ্রেণীর সাহিত্য কণিকা। ঠিক 8ম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ের মতো যদি আমরা বাংলা ব্যাকরণ নির্মিতি যে একটা বই আছে 8ম শ্রেণীর, সেই বইয়ের 98 পৃষ্ঠার দেখা যাবে যে আমাদের একটা ভাব সম্প্রসারণ আছে। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এখন একজন আবির মাহিম লেখছে, স্যার পাছে লোকে কিছু না বললে জীবনের মজা কই। সে প্রেক্ষিতেই বলি, হ্যাঁ আবির, রাগ করো না। মনে করো যে একজন লোক সে চুরি করার উদ্দেশ্যে গেল, এবং আমি যেহেতু মোহনগঞ্জ বসে আছি, আমার বাসার পাশে দিয়েই শিয়ালজানি খাল, এবং খালের পাশে দেব লেক পার, আমরা যেটাকে বলি যে সুন্দর করে লেক দিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে প্রায়শই একটু পরপর স্টিলের যে ব্যারিয়ারগুলো আছে, এগুলো অনেকেই কেটে নিয়ে গেছে অথবা ভেঙে নিয়ে ভাঙারি দোকানে বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ ওই মানুষগুলোর উদ্দেশ্য কি?
খারাপ, অর্থাৎ একটা ভালো কাজকে দেখা যাচ্ছে যে মানুষ এদিকে সুন্দরভাবে চলাফেরা করতে, এই জিনিসটাকে তারা হয়তো বা কয়েকটা টাকার জন্য এগুলো ভেঙে নিয়ে বাঙালি দোকানে বিক্রি করে দিচ্ছে। তাতে করে আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের অনেক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। মানে ওই যে চুর বেটা যে আছে, সে যে চুরি করতে যাবে, অন্তত তার মধ্যে তো একটা সংশয় তেলবেই, স্বাভাবিকভাবেই ভয় আতঙ্ক থাকবেই যে কখন দেখে ফেলে, আর চুরি করা তো ভালো কাজ না, সেই হিসেবে একটা লজ্জাবোধ থাকবেই। সো পাশের লোকে যে বলে সেটাতে আমি মনে করি যে না, মানুষ বলুক আমি চুরি করতেছি, আমি চুরি করবই, তাহলে তো গেল। অর্থাৎ মানুষ যে পাশে আমাদেরকে যে যদি আমি একটা ভালো কাজ করি আর সেই ক্ষেত্রে যদি খারাপটা কেউ বলে, সেই ক্ষেত্রে হয়তো আমরা অগ্রাহ্য করবো। কিন্তু আমি একটা খারাপ কাজ করতেছি, আমি চুরি করতেছি বা অন্য একটা খারাপ কাজের সাথে জড়িত, সেখানে মানুষ সমালোচনা করবে, অর্থাৎ হয়তো বা খারাপ দিকগুলো সমালোচনার প্রেক্ষিতে হয়তো আলোচনাটা কম হয়ে মন্দ দিকগুলো চলে আসতে পারে। দেখা যাচ্ছে এই সমালোচনা যখন হবে সেটা আমি কানে নিব না, তাহলে তো হলো না। এই বিখ্যাত কবি কামিনী রায়, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু উনি যখন এই কবিতাগুলো লিখছেন সেই সময় আর বর্তমান সময় কিন্তু এক না। এখনকার সময়ে দেখা যাচ্ছে রাজ্জাক ভাই মনে হয় দেখতেছেন, আরেক প্রজন্মের একজন মানুষ, বর্তমান প্রজন্মের সাথে যদি আমরা তুলনা করি, প্রথমবার যে বাচ্চারা মোবাইলে হরদম আসক্ত, এবং মোবাইলের মধ্যে তারা গেম ছাড়া আসলে বুঝেই না। সেই যে গেমের মধ্যে আমরা হয়তো বা অনেকেই পরিচিত, কি জানি, ফ্রি ফায়ার, পাবজি, ই ফুটবল, এফসি, ডিএলএস এর মতো যে গেমগুলো আছে, এই যে ডিএলএস এর গেম তারা আসক্ত। এখন যদি তাদেরকে আমরা মুরব্বেরা নিষেধ করে, এই তোমরা এগুলা খেলো না বা এগুলো ভালো না, এখন যদি বলে পাশে তো কত কিছু মানুষে বলে, আমরা তাতে এইগুলা কান দেওয়ার, পাত্তা দেওয়ার কিছু নাই। বর্তমান তো এটাই হচ্ছে যে পাত্তা দেওয়ার কিছু নাই, অর্থাৎ মুরব্বীরা বলতেছে, গুরুজনরা বলতেছে, আমরা শিক্ষক হিসেবে বলতেছি, তারা খেলেই যাচ্ছে। তারা একজন কি আমি দেখি, আমি যে বাসায় আছি পাশেই একজন এরকম মানে ফ্রি ফায়ার আসক্ত, ও আমাদের মধ্যে দেখি সাথে ওইটা বলতেছে একটা কাস্টম খেলি, মানে শব্দটা আমি শুধুমাত্র শুনি, আমি কোনোদিন ফ্রি ফায়ার খেলি নাই। তো এইরকম শুনি, দেখি যে একা একা কথা বলতেছেন, একা না হয়তো বা অন্য কারোর সাথে পার্টনার হিসেবে খেলে কথা বলতেছে। এখন তারে যদি আমি বলি যে খেলো না, তো খেলো না, হয়তো বা একবার দুইবার খালি জাস্ট শুনলো, হয়তো বা আমার সামনে বিরত থাকলো, এবার লুকায় লুকায় সে খেললো বা এই কাজের সাথে জড়িত থাকলো, এবং তার মনের মধ্যে এগুলো তো কত মাইসে কয়, স্যাররা কইবই, নিষেধ করবই, স্যারের কামে এটা, এই বাপে কইবই, হ্যাঁ মানে কামটাই, অর্থাৎ তার সম্পর্কে, তার জীবন সম্পর্কে সে উদাসীন। এখন তার যে কাজটা করা উচিত ছিল, পড়াশোনা করা, তার একটা লক্ষ্য স্থির করা, সেই লক্ষ্যের দিকে যা করণীয় সেটা করা, সেটা না করে সে মোবাইলে আসক্ত। এবং মোবাইলের গেমটা যে লোকে বানাইলো, তারও একটা লক্ষ্য ছিল যে আমি কীভাবে এই গেমটা মানে বানাইয়া এরকমভাবে এস্টাবলিশ করতে পারি যারা এটার দিকে আসক্ত হয় এবং এখান থেকে আমার একটা ইনকাম আসে। অর্থাৎ যে লোক এই জিনিসটা বানাইলেন উনি সফল। আর আমরা যারা আসক্ত হয়ে গেলাম, এবং আসক্তের ক্ষেত্রে সাথে সাথে চলে আসে জুয়া, এবং অনলাইন জুয়া যথেষ্ট আমাদের দেশের প্রেক্ষাপটে। বেকার মানুষের তো সংখ্যা বেশি, আবার অল্পতেই মানে লোভী মানুষও আমরা বেশি, মানে আমিও অনেক লোভী, তো আমার মতো অনেকেই লোভী, বা আমাদের অনেকেই আছে যারা লোভকে সংবরণ করতে পারে না, তো তারা এই জুয়াতে আসক্ত হয়ে যাচ্ছে। সেই অনলাইন জুয়ার মধ্যে হয়তো বা 1xBet, ক্যাসিনোর মতো এই খেলা অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। যাক আমি নাম জানি বিদায় যে অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো বা এগুলো সমস্যা। একটু আগে স্টুডেন্ট পড়াচ্ছিলাম, সো স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছিলাম যে খেলা কি কি আছে অনলাইন, তো ওরাই বলতেছিল যে স্যার ফ্রি ফায়ার, পাবজি, কি বলছিল, ই ফুটবল, এফসি, ডিএলএস, এগুলো বলছিল, আমি লিখে রাখছিলাম আর কি। যাক এরপরে যে জুয়া খেলার মধ্যে দুইটা নাম বলছিল, একটা বলছিল 1xBet, আর একটা কি বলছিল 1xBet আর ক্যাসিনো, এই খেলাগুলা। এই যে আমাদের যে প্রজন্ম, এখন আমি এই প্রজন্মকে বললাম যে এইগুলো খেলো না, মানে জুয়া খেলো না, অথবা অনলাইন গেমগুলোতে তোমরা আসক্ত হইও না, তো ওরা বললো তো স্যাররা বলে, মানুষে বলে, বলুক না, পাশে তো অনেক কিছুই বলে। অর্থাৎ না, পাশে বলতে ওই সময় কামিনী রায় সেই কাজের গুলার কথাই বলছে, যে কাজগুলো ইতিবাচক, সমাজের জন্য ভালো, দলগতভাবে ভালো, রাষ্ট্রের জন্য ভালো, সেইগুলা করতে গিয়া যদি কেউ কোনো কিছু বলে বা নেতিবাচকতা পোষণ করে সাথে না থাকে, তাহলে একলা চললে নীতিতে চলো। রবীন্দ্রনাথ ঠাকুর তো বলছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চললে। ডাক শুনে না আসে, আমি চুরি করতে যাবো, ডাকাতি করতে যাবো, আমি একজনের ডাকলাম, হ্যাঁ আমার এক মানে দেখা যাচ্ছে যে শুভাকাঙ্ক্ষী, অনেক শুভাকাঙ্ক্ষীরা ডাকলাম, শুভাকাঙ্ক্ষী আমার ভালো চায়, এখন আমি ওরা ডাকলাম, এই যাই চুরি করতে যাই, ডাকাতি করতে যাই, এই রাহাজানি করতে যাই, অথবা অন্য একটা খারাপ কাজ করতে যাই, তখন ডাক দিলাম, সে আসলো না, তখন যদি আমি এই নীতি পালন করি, তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে, তাহলে তো গেল। অর্থাৎ আমি একলা গেছে অন্যের ক্ষতি করলাম, অথবা আমাকে যদি কেউ ধরতে পারে এই আমার সন্ত্রাসী কার্যক্রমে, রাহাজানির কার্যক্রমে, আমাকে মায়েরও দিতে পারে, আমি মরতেও পারি। সো এই বিষয়গুলো পাশে বললেই যে নেগেটিভ, মানে মানুষে বললেই সেগুলো কানে নেওয়া যাবে তা কিন্তু না। আমার মূল কথার প্রেক্ষাপট এটাই। তো ওই যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, সংশয় সংকল্প, অর্থাৎ আমার মধ্যে ভয়,
থাকে কোথায়? সংকল্প আমার প্রতিজ্ঞার মধ্যে থাকে সদা টলে, অর্থাৎ এই কচুর মধ্যে পানি যেমন টলমল করে, অর্থাৎ পরে যাবে কি যাবে না, অর্থাৎ আমার মধ্যে একটা সবসময় সংশয় কাজ করে লোকে যদি কোনো বলে, অর্থাৎ এই যে সংশয়টা যদি কাজ করে আমার সংকল্পের মধ্যে, সে যদি ভালো কাজ হয় তাহলে আমার সংশয় কাজ না করাটাই উচিত এবং দায়িত্বের মধ্যে পড়ে, অর্থাৎ আমি আমার ভালো কাজটা করবই। আর যদি সেই ক্ষেত্রে একটা খারাপ কাজ হয়, খারাপ কাজ একটু আগে বলতেছিলাম যে চুরি চিন্তায় রাজা, এরকম যদি কোনো কিছু হয়, সেখানে যদি আমার সংশয় কাজ করে, যেটা মানুষের সামনে করা যায় না, অর্থাৎ অগোচরে করতে হয়, সেই কাজগুলোই তো খারাপ কাজ। সো সেইগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে বা থাকা উচিত। যাক, আমি বারবার বলি যে আমি যে উপদেশ দিচ্ছি, আমার উপদেশ হয়তোবা আমি একজন মন্দ মানুষ, কিন্তু হয়তোবা একটা কথা আপনারা যদি মনে লাগে, দিলে লাগে, যদি ভালো লাগে, হয়তোবা নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারবেন। আমি যে খুব ভালো মানুষ তা না, অর্থাৎ মানুষ কিন্তু আজকে মনে হয় আরেকটা পুষ্টে দেখছিলাম যে মানুষ মানুষকে বিবেচনা করে না, মানুষ বিবেচনা করে তার কর্মকে। আমি খুব যে একটা ভালো কর্ম করি তা না, জাস্ট একজন শিক্ষক মানুষ। সো আমার একটা যে মহৎ কর্ম আছে তা না, সো আমার কথা যে আপনাকে মানতে হবে তা না, ঠিক আছে? তবে শুনছেন যারা, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেই জন্য আমি নিজে নিজে অনেক সময় লুকিয়ে থাকি। সেরকম এই যে কামিনী রায়ের একটা কবিতার, মানে কামিনী রায়ের কবিতাটাতে পড়ছি, দ্বিতীয় প্যারায় আছে, আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ডাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লুকে কিছু বলে। যাই এখন তো একটা মোটামুটি জব করি, জব করার আগে বাড়িতে মানে যাইতেই পারতাম না, ভয় করতো, কে জানি কি বলে, যে কি করতেছি, মানে বাড়িতে গেলে কি করস, মানুষরা জানে যে আমি কি করি, টিউশনি করাইতাম বা খারাপ কাজ তো করতাম না, ভালো কাজই করতাম, তারপরেও বলতে জানি দ্বিধা হইতো যে আমি প্রাইভেট করাই বা টিউশনি করাই বা এইগুলো বলতে দ্বিধা হইতো। কিন্তু এটা আমার বলা দ্বিধা থাকার কথা ছিল না, আমি তো খারাপ কাজ করতেছিলাম না। হয়তো বা আমার বাবার সবজির দোকান ছিল, ছোটো ভাইয়ের মুদি দোকান ছিল, এগুলোতে দোকানদারি করছি, টিউশনি করাইছি, কলেজে শিখতে, সব কাজ করছি। আমাকে যদি কেউ বলতো যে মানে প্রয়োজনের তাগিদে আমাকে জুতা সেলাই করতে, তো করতাম, তাতে তো কোনো সমস্যা নেই, আমি কাজই করতেছি। কিন্তু মানে মানুষের কাছে বলতে জানি কেরকম একটা সংশয় ছিল, সেই সংশয়ের কথা বলে, অর্থাৎ ইতিবাচক কাজ করার প্রেক্ষিতে যদি মানুষের নেতিবাচক মন্তব্য আসে, সেইগুলা মানে পিছনে মারিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা বা তাড়না এই কবিতাটার মধ্যে আছে, সেই কথাগুলাই বলা। যাক, হৃদয়ে কিন্তু সবসময় মানে এই আমাদের ভালো কাজ করার একটা প্রেরণা, যারা ভালো মানুষ, বলতে আমি না, মানে আপনারা যারা ভালো মানুষ, তারা হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা, কত কত সুন্দর সুন্দর চিন্তা আমাদের মধ্যে আসে, মিশে যায় হৃদয়ের তলে, পাঁচের লোকে কিছু বলে। ভালো একটা কাজ করতে চাই, আমি চাচ্ছি যে 10টা টাকা কাউকে দান করবো। 10টা টাকা যে দান করবো, আমি দেখি যে কেউ যদি 20 টাকা দান করে বা 50 টাকা দান করে, ওই লোক দেখা যাচ্ছে যে 10 টাকা দান করে 20টা ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় যে আমি এটা দান করলাম। আমি যে দান করবো, আমি যে 10 টাকা দিব, আমি তো এই লোক রাস্তায় আমার কাছে হাত পাতলো, এখন ছবিও তুলতে পারতেছি না, আমি 10 টাকা দিব কি দিব না, এরকম একটা সংশয় কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে, যে আমি যে একজনকে 1 কেজি মুড়ি দিব, হ্যাঁ, অথবা এই যে মুড়িটাতে দিব, আমার বেনিফিট কি, আমার বেনিফিশিয়ারি তো আমি বেনিফিশিয়ারি না, বেনিফিশিয়ারি যদি দুটো ছবি তুলে রাখা যায়, সেটা আমার অভ্যাস এরকম আছে। হ্যাঁ, তো এই যে অভ্যাস, অর্থাৎ আমি দেখে আসছি যে এই কাজটা তো করে, তাতে করে আমাকে মহৎ মানবিক মানুষ, সমাজের আইডল মনে করে। তো এই যে আইডল মনে করে, আমার যে চিন্তা, শুভ্র চিন্তা ছিল যে হয়তো আমি দান করবো, কিন্তু এই শুভ্র চিন্তার মধ্যে আমার অশুভ চিন্তা চলে আসে যে আমি যে দান করব, এই দানটা তো আমি তো ছবি তুলতে পারতেছি না, বা কারোর মাধ্যমে এটা প্রচার হচ্ছে না, প্রকাশ হচ্ছে না, আমি মানবিক মানুষ হিসেবে সমাজে দেখা যাচ্ছে যে মানে প্রচারিত হচ্ছি না, বা মানবিক মানুষ হিসেবে আমাকে মানুষ গণ্য করছে না। এই যে নগণ্য চিন্তাগুলা আমাদের মধ্যে থাকে, একটা সময় আমাদের শুভ্র ভালো চিন্তাগুলাও হৃদয়ের মধ্যে বিলীন হয়ে যায়। যাক, তার পরবর্তীতে আরও কথা কামিনী রায়ের, কাঁধে পান জবে, অর্থাৎ যখনই আমার প্রাণ কাঁধে আঁখি সযতনে শুষ্ক রাখি, অর্থাৎ আমার খারাপ লাগতেছে, কেউ আমাকে একটা কটু কথা বলছে, দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে নিজের দুঃখ, নিজের কষ্ট নিজের মধ্যে রেখেই আমরা হয়তোবা সংবরণ করি, নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে। অর্থাৎ এই যে আমার কষ্ট, এই যে আমার দুঃখ, অথবা অনেক পরিবার আছে বা দেখা যাচ্ছে সেই পরিবারে হয়তোবা স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই, ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বোনের সাথে ভাইয়ের মিল নাই। কিন্তু এই কথাগুলো যদি দেখা যাচ্ছে যে হয়তোবা ভাইয়ের বাড়িতে গেল বোন, যে হয়তোবা কান্না করে ফিরতেছে, কিন্তু এই যে সে বলতে পারতেছে না, বললে এই লোকে কি বলবে, সমাজ কি বলবে, আমার তো একটা সম্মান আছে, আত্মসম্মান আছে, বা আমাদের পারিবারিক একটা সম্মান আছে, এই চিন্তাগুলো করেও কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে খাদে মানে একটা প্রাণ জবে আঁখি সযতনে শুষ্ক রাখি। শুধুমাত্র ভাই বোনের কথা বলতে সেটা না, হতে পারে বাবা পুত্রের মধ্যে একটা এরকম সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অহরহ হচ্ছে, যেখানে সাংসারিক অশান্তির একটা বিষয় থাকে। কিন্তু এই যে সমাজকে আমি কি বলবো, সমাজ আমাকে কি বলবে, পাশের লোকে কিছু বলবে, অর্থাৎ এই যে নেতিবাচক বিষয়গুলোও হয়তোবা আমরা হজম করি বা সংবরণ করি।
যাক, সামনের দিকে আগাই। কিছু অনেক কথাই থাকে বা বলতে হবে। ওইদিকে যাও দেখি। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা। এই যে একটি স্নেহের কথা, অর্থাৎ একজন আত্মীয়ের ভালো কথা, আমাকে যদি একজন ভালো মানুষ একটা ভালো একটা উপদেশ দেয় বা একটা ভালো করে হাত বুলিয়ে দেয়, এই যে প্রশমিত পারে ব্যথা, প্রশমন শব্দটা কিন্তু কেমিস্ট্রিতে আছে, প্রশমন বিক্রিয়া। হ্যাঁ, অ্যাসিড কারক বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, অর্থাৎ আমাদের পেটে যদি গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, সেখানে আমরা দেখা যাচ্ছে ক্ষার জাতীয় কোনো কিছু যদি আমরা সেবন করি বা নেই, অ্যান্টাসিড জাতীয় কোনো কিছু, ঠিক আছে, এই নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড না, যাই এই যে আমরা নিলাম ক্ষার জাতীয়, সেক্ষেত্রে আমাদের অ্যাসিডটা প্রশমিত হয়, তার মাধ্যমে আমাদের পেটের পীড়াটা বা ব্যথাটা সারে। তো একটা স্নেহের কথা, একজনটা ভালোবাসার কথা, একটা আমি দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থী অথবা মন খারাপ অথবা পড়াশোনা একটু কম পারে, কিন্তু তাকে মাথায় হাত বুলিয়ে যদি তার সাথে একটা স্নেহের কথা বলা যায়, দেখা যাচ্ছে যে তার ওই যে নানা এদিক দিয়ে অপূর্ব হাসছে, হালিমার বাতিজা, তারে কিন্তু আমি স্নেহ করি না। হ্যাঁ, পড়াশোনায় একটু কেমন জানি, মানে এই মোবাইলের প্রতি খুব আসক্তি। বর্তমান প্রজন্মের বাচ্চাদেরকে কি বলবো, মানে এই আন্ডা বাচ্চা থেকে শুরু করে, মানে মোবাইল না দিলে, তারা রিলস না দেখলে, তারা টিকটক না দেখলে ভাত খাইতে চায় না। আর এইটে পরে, সেটা তো স্বাভাবিক, তাদেরকে যেন একটা মৌলিক চাহিদা হয়ে দাঁড়াইছে। অনেক স্টুডেন্ট আছে, বাপ মা এসে বলে যে স্যার কী করাম, সারাদিন মোবাইলটা নিয়ে বসে থাকে, মানে সারাটা দিন মোবাইলটা নিয়ে বসে থাকে। আমি ময়মনসিং একটা স্টুডেন্ট পড়াইতাম কাশর বউবাজারের দিকে। তো একদিন ওর আম্মা ফোন দিয়ে বলতেছে যে স্যার আপনার স্টুডেন্ট তো রাতে বড়াই গেম খেলে, মোবাইল ব্যবহার করে, তে আপনি কিছু বলতে পারেন না, কীরকম শিক্ষক হইলেন। মানে ওনার বাসাটা এরকমই ছিল। সো আমি বললাম যে এই দায়িত্বটা তো আসলে আমি পারতেছি না, কারণ আমি তো মানে এভাবে বলছিলাম যে আমি তো রাতে থাকতেছি না, আমি আমার কাজে হয়তো পড়াই, তাকে বুঝাই, তাকে বলি, আমার কথা মানে না, আপনার কথাও মানে না। মানে আপনি ঘরে থাকেন, আপনি মা, আপনি বলতেছেন যে বাবা এটা উচিত না বা মা এটা উচিত না, তারপরে মানে না, এখানে আমার কিছু করণীয় নাই। তো উনি পরে বলতেছিলেন ঠিক আছে, সমস্যা নাই, আপনি প্রাইভেট থেকে না আসলেও চলবে। যাই হোক, আমাকে উনি বারণ করছেন, আমি আর পরবর্তী প্রাইভেট থেকে যাই নাই। এটাই স্বাভাবিক। এখন এই যে সন্তানরা, এই অবাধ্য এই সন্তান বা এই অবাধ্য একটা প্রজন্ম আমাদের মধ্যে গড়ে উঠতেছে। অনেকেই আছে, আমার এই ফ্রেন্ড লিস্টে আছে, হয়তো বা স্টুডেন্টরাও আছে। ওদেরকে কীভাবে অবাধ্য বলবো, আমাদের সন্তান। অনেক স্টুডেন্ট আছে, তারা কন্টেন্ট ক্রিয়েটর, নানাবিধ কন্টেন্ট তারা বানায়, অযাচিত যেটা প্রয়োজন নাই বা শিক্ষণীয় নাই, তারা বানায়, আবার এগুলোতে ট্যাগ দেয়। এগুলোকে দেখা যাচ্ছে আমার বেশ কয়েকটা গ্রুপ আছে, হয়তো সেগুলোতে এডমিন হিসেবে আসি, ওগুলোতে আবার দিতেছে, শেয়ার করতেছে, যাতে করে পাবলিশ হয়। অর্থাৎ তারা তাদের একটা ধ্যান খেয়ালে থাকে কীভাবে এটাকে কি জানি ভাইরাল করা যায়। ঠিক আছে, এই যে ভাইরালের একটা ধান্দা, কিন্তু এইখানে অথবা অনেকেই মানে রাস্তাঘাটে দাঁড়ায় দেখে সেটা ভিডিও করতেছে বা কিছু একটা বলতেছে, এটা ভিডিও করতেছে, অনেকে বলতেছে দেখ এটা কোনো খায় কাম নেই, পড়াশোনা রাইকা সে এই ভিডিও নিয়ে ব্যস্ত, সেটা নষ্ট হয়ে গেছে। সে শুনতেছে, তখন সে আবার মনে মনে হাসে, তো মাইন্ডসে তো কইবই, মুরব্বীরা কইবে, খায়, মানে ওরা তো বুঝে না, মানে কন্টেন্ট বুঝে না, এরা ইন্টারনেট বুঝে না। অর্থাৎ এই মুরব্বী বা আমাদের যে গুরুজন যারা আছে, অভিভাবক, শিক্ষক, তারা বলতেছে জিনিসটা খারাপ, কিন্তু ওই যে যারা কাজটা করতেছে, ঠিক আছে, মানে তারা তো ভাবতেছে না এই কাজটা তো ভালো, কাজটা মানে এই মানে তারা ইতিবাচকভাবে নিয়েছে, এটা আর্ন হয়। তো জিনিসটা হলো আপেক্ষিক। ওই যে স্টুডেন্ট বা যে মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, অযাচিত হোক, তার কাছে এটা ভালো। হিরো আলমের কাছে, হিরো আলমের কন্টেন্টগুলো তার কাছে ভালো। আমরা অনেকে বিরক্ত হই হিরো আলমকে দেখলে। এই যে দেখি যে মাঝে কি জানি কালকে না কোনদিন দেখলাম যে 2টা ওয়াইফ নিয়ে কি গাড়ি দেখে চলতেছে, হিরো আলমকে বিরক্ত লাগে। তো এরকম বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, মনে হয় কি জানি প্রিন্স মামুন, পেরি লাইলা, এরকম বেশ কয়েকজন আসে, দেখলেই মেজাজ গরম হয়ে যায়, স্ক্রল করে চলে যায়। কিন্তু তাদের কাছে তো এটা ভালো, মানে তারা মনে করছে আমাদের ভিউ হোক, মানে বিভিন্ন ধরনের তারা নাটক বা বিভিন্ন ধরনের স্ক্রিপ্টের মতো করে তারা চলতেছে, তাদের ভিউ হোক বাড়ক, এই বিষয়গুলো তারা চলে, তাদের কাছে এটা ভালো, আমাদের কাছে আবার বিরক্তিকর। তো আমরা পাশে অনেক কথা বলতেছি, মানে বিরক্ত হয়ে তারা গালিগালাজ দিয়ে যাচ্ছে। একজন কি আছে না, হোয়াটসঅ্যাপ খালা বলে, যেমন বোধ হয় টাঙ্গাইলে। তো এই মহিলারে মাইসে নানাবিধ কমেন্টসে গালিগালাজ করতেছে, উনি দেখতেছে, দেখে আবার হয়তো বা উনি মনে করতেছে পাশে তো মাইসে অনেক কিছুই বলে। উনি দেখা যাচ্ছে যে আগে ভুল করে বলছিল হোয়াটসঅ্যাপ, এখন দেখি যে ইচ্ছা করে এসে হোয়াটসঅ্যাপ বলে, বিভিন্ন ধরনের মানে কন্টেন্টে সে উনি সরাসরি যে অংশগ্রহণ করে এবং স্ক্রিপ্টেড ভিডিওতে টাকা কামানোর একটা ফায়সালা। যে টাকার পিছনে তো সবাই ধরে, আমিও ধরি, আমিও শিক্ষার্থী পড়াই, আমি টাকার জন্যই পড়াই, অনেকে হয়তো বা কন্টেন্ট করে। তবে আমাদের সমাজের জন্য যেটা ইতিবাচক, সমাজের জন্য ভালো কিছু বহন করে, অর্থাৎ যেগুলো সমাজের জন্য ভালো কিছু হতে পারে, যেমন আছে আমার ডাক্তার শাহরিয়ার জাহান ওসমানী, অর্থাৎ
ও মাঝে মধ্যেই ছোটো ভাই আমি তুমি করে সম্বোধন করতেছি, কিন্তু শিক্ষা দীক্ষায় অভিজ্ঞতায় যোগ্যতায় অনেকটাই উপরে আপনি করে সম্বোধন করার মতো, তবেও যদিও তুমি করে সম্বোধন করি, আমাকে অনেক শ্রদ্ধা করে, আমি স্নেহের জায়গা থেকেই তুমি করে ও মাঝে মধ্যে কন্টেন্ট দেয়, সেই কন্টেন্টগুলোতে থাকে শিক্ষণীয়, অর্থাৎ এই স্কেবিস হলে কোন চিকিৎসা করতে হবে, এটা স্কেবিসটা কেন হয়, ডায়াবেটিসটা কেন হয়, কিডনির জটিলতা কী কী, হার্টের জন্য কোনটা উপকারী অপকারী, এই যে বিভিন্ন খাদ্য ডায়েট এই বিষয়গুলো তুলে নিয়ে আসে তার কন্টেন্টে। এটা আমাদের সমাজের জন্য উপকারী, আমাদের জন্য উপকারী, সবার জন্য উপকারী। এখন সেই প্রেক্ষিতে তার যদি এখান থেকে কিছু আর্ন হয় এবং পাশাপাশি মানুষের উপকার হয়, খারাপ না। এবং এই যে ডাক্তার শাহরিজান ওসমানী, তার তো চিকিৎসা শাস্ত্রে দেশের আয়ের অভাব নেই, এমনিতেও যদি সে বৈশাখ থাকে মাসে লাখ-2 লাখ টাকা আসা তার জন্য কোনো ব্যাপার না, কিন্তু সে যদি ওই রকম কন্টেন্ট ক্রিয়েট না করে আমরা তো জানতে পারবো না চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সহজভাবে, কিন্তু আমরা জানতে পারবো না। এই যে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সহজভাবে জানাচ্ছে, সেই প্রেক্ষিতে হয়তো মার্ক জুকারবার্গ উনি একটা কমিশন দিচ্ছেন বা পার্সেন্টেজ দিচ্ছেন। কেন দিচ্ছেন? যাতে করে এটাতে এঙ্গেজ থাকে, অর্থাৎ এটার প্রতি একটা ওসমানীর কথা বলতেছি না, অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ইতিবাচক, ওই যে আমরা হয়তো বা বলি মাঝে মধ্যে দেখি অনেকে বলে যায় কি যেন অনুপ্রেরণার অপর নাম তরসব বিল্লাল ভাই। তো এই অনুপ্রেরণার অপর নাম তরসব বিল্লাল আমার আসলে এতটা ভালো লাগে না। এই যে ওনারা যে আছে, ওনারা তো টাকার পিছনের জন্য, ওনাদের টাকার প্রয়োজন, হ্যাঁ টাকার প্রয়োজনে করে, কেন ভালো লাগে না? কারণ ওনারা দেখি যে এই টাকার কথা বলতেছিলাম যে টাকাই মা আপন, টাকাই পর, যত পারিস টাকা ধর, মানে এই টাইপের বিষয়, মানুষ স্বার্থপর অমুক তমুক মানুষকে বলা হচ্ছে। আবার ওই তরসব বিল্লাল সেও কিন্তু মানুষ, আমিও মানুষ, মানে মানুষ এই স্বার্থপর, মানুষ সেই বেঈমান, মানুষ সেই খারাপ, মানুষকে দিয়েই অর্থাৎ নেতিবাচক অনেক কথা চলে আসছে। আমরা কিন্তু নেতিবাচক কথা শুনতে খুব পছন্দ করি, অর্থাৎ মানুষকে দেওয়া, আমি মানুষ আবার আমারকেই। এবং এটা আমি মাঝে মধ্যেই হালিমার সাথে বলি যে দেখো এই যে তুমি অথবা মেয়ে অথবা অনেক মানে মহিলা যারা আছে তারা সন্তান পছন্দ করে, পুরুষ মানে ছেলে বাচ্চা পছন্দ করে, নিজে মেয়ে পছন্দ করতেছে ছেলে বাচ্চা। তো অযুক্তি হইলো যে মেয়েরা একটা কতটুকু প্রতিকূল পরিবেশে বেড়ে উঠতে হয়, তাকে তার বাস্তবিক জীবনে কতটুকু প্রতিকূলতা পাড়ি দিতে হয় সেগুলো জানে, এই জন্য সে আর মেয়ে চায় না। বিষয়টা এরকম, আমরা ছেলেরাও কিন্তু জানি আমাদের জীবনে কতটুকু প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিতে হয়, আমাদের আয় রোজগার না থাকলে আমাদের পরিবারে আমাদের মূল্যায়ন কতটুকু সেটা কিন্তু আমরা জানি। অর্থাৎ এই যে টাকাই যে আপন, অর্থাৎ আমার মূল্যায়নটা আমার পরিবারে, আমার সংসারে, আমার আত্মীয় স্বজনের কাছে কতটুকু, যতটুকু আমার টাকার সমানুপাতিক, অর্থাৎ আমি যতটুকু টাকার সমানুপাতিক, আবার মানুষের কাছে কতটুকু, মানুষের কাছে আবার অন্যান্য যারা অপরিচিত মানুষ তাদের কাছে আমি কিন্তু টাকা না, তাদের কাছে দরকার হলো আমার পজিশন, আমার প্রফেশন, পেশা। অর্থাৎ আমি যদি একজন অফিসার হই, সেখানে হয়তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হই অথবা পুলিশ ক্যাডার হই, অর্থাৎ হইতে পারে যে আমাকে দিয়ে একটা সময় প্রয়োজন পড়তে পারে, আমার একটা ফুল কন্টেন্ট প্রয়োজন পড়তে পারে, সেই সাপেক্ষে আমি তাদের কাছে আবার দরকারি। অর্থাৎ ওনাদের কাছে হলো একদিক দিয়ে আমার প্রফেশন দরকারি, আবার আমার পরিবারের প্রয়োজনে হইলো আমার টাকা দরকারি। সো এই জিনিসটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না। এখন এইগুলো দিয়ে আমি যদি কন্টেন্ট বানাই, মানুষকে যা বুঝাই যে মানুষের আমি আমার পরিবারের কাছে টাকার জন্য আপন, তো এই জিনিসগুলোতে আমি কন্টেন্ট বানালাম, এটা ধ্রুব সত্য কথা। কীরকম ধ্রুব সত্য কথা সহজভাবে বলে দিতে, এই যে আমরা যে সূর্য প্রতিদিন সকালে উঠে এবং সন্ধ্যায় অস্ত যায়, এই যে তার প্রভাত এবং গুদুলি, এই সময়ের মাঝে যে সময়টার মধ্যে সে আলো দিচ্ছে, এটা তো হিসাব করে দেয় না, যেখানে তার কল তো মানে জুল শক্তি সে দিচ্ছে, সেটা তো একটা হিসাবের প্রয়োজন নাই, সেটা নির্দ্বিধায় এইভাবে দিচ্ছে। আমরা পুরুষ মানুষ বলেন বা মহিলা মানুষ যারা কর্মকর্ম যারা কাজ করে, মহিলারা যে রান্না করতেছে তারা তো কাজ করতেছে, অর্থাৎ তারা নির্দ্বিধায় পরিবারের প্রয়োজনে দিচ্ছে। এটা নিয়ে কন্টেন্ট তাদেরকে মানে হাইলাইটস করার কিছু নাই, আমাকে হাইলাইটস করার কিছু নাই, আমি আমার পরিবারের প্রয়োজনে কাজ করবো না, কার প্রয়োজনে কাজ করবো, আমার আব্বার অসুখ হয়েছে আমি আমার আব্বার জন্য ছুটবো না, তো অন্য কেউ তো ছুটবে না, হয়তো বা দু একজন মানবিক মানুষ ছুটবে। এই মানবিক মানুষের কথা চলে আসে মালেক ভাইয়ের কথা। মালেক ভাইকে হয়তো আপনারা ইত্যাদির প্রেক্ষিতে অনেকে চিনেন, আর এমনিতে উনি অনেক মানবিক কাজ করেন, সারা মানবিক বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা, বালুকায় অবস্থিত, হয়তো আপনারা চিনেন। ইত্যাদিতে ওনার মানবিক অনেক কাজের বিষয় দিয়েছে। ও মালেক ভাইয়ের সাথে প্রায়ই ফোনে কথা হয়, বেশ কয়েকবার দেখা হয়েছে। তো একবার ওনার বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, তো বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে প্রেক্ষিতে একসময় আলাপে বলতেছিল সাথে ভাই আমার এখানে ময়মনসিংহ থেকে বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী সংগঠন আসছিল যারা মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য কাজ করে। তো বলছিল মানে ওনারা স্বেচ্ছাসেবকের যে সংগঠনের লোকেরা বলতেছিল যে আপনার মানে মাধ্যমিক যে বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমে আমরা একটু শ্রম দিতে চাই, কাজ করতে চাই। তখন মালিক ভাই বলছিলেন যে ঠিক আছে আপনারা আসেন, তবে সকাল দিকে একটু আসবেন, কারণ তখন যে বৃদ্ধ মানুষগুলো আছে, অসুস্থ মানুষ, তারা পায়খানা প্রস্রাব যে করে ওইগুলো আপনারা যাতে করে নিচ হাতে পরিষ্কার করতে পারেন, কারণ সকালের পরে আমরা পরিষ্কার করে রেখে দিই, তারপরে অল্প তেমন কোনো কাজ থাকে না, তাদের খাবার দাবার গোসলের কাজটাই থাকে। সকালে আইসেন, প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করতে পারবেন। তবে অনুরোধ, মোবাইল নিয়ে কেউ আসবেন না, অর্থাৎ ভিডিও করতে পারবেন না।
আমার অনুরোধ যে আপনারা যে কাজটা করবেন স্বেচ্ছাশ্রমে করবেন, কিন্তু কোনো ধরনের ভিডিও ক্লিপ করতে পারবেন না। আপনারা আপনাদের মনের তুষ্টির জন্য আসবেন, সেই কাজটা মনের আনন্দে করবেন, মানুষের প্রয়োজনে করবেন, মানবিকতা দেখাবেন, মানুষের জন্য দেখাবেন, কিন্তু কোনো ধরনের ডকুমেন্টস রাখতে পারবেন না। দেখা গেল এই কোনো সংগঠনের, এই যে পুরো যতগুলো সংগঠনগুলো, একটা সংগঠন ওই মালিক ভাইয়ের এখানে আর যায় নাই। কারণ প্রত্যেকের আমি যদি 10 টাকার কাছে দান করি বা 20 টাকা দান করি, 10 টাকা দান করলে 20টা ছবি তোলার চেষ্টা করবো। তো এই মালিক ভাইয়ের এখানে আমার এখন যায় কিনা আমি যাই না, তবে মালিক ভাই সেই সময় বলছিলেন যে দেখেন, উনি আমি আপনি করে সম্বোধন করেন, যদিও আমার অনেক সিনিয়র বড় ভাই, উনি বলছিলেন যে কেউ যায় না। কেন যায় না? ছবি তোলার জন্য বারণ, ছবি তুলতে। কারণ আমরা তো চাই যে প্রচার, মানে আমি কতটুকু প্রচার করতে পারবো, এই প্রচারেই প্রসার, সেটা তো আবার আমরা বিশ্বাসী, এবং মানুষে বলে প্রচারের যে প্রসার, এবং প্রসারের তো একটা ধরন আছে। আমি হয়তোবা একজন 500,000 টাকা দান করলাম, হয়তোবা আমার আত্মীয় স্বজন দান করলাম, এলাকায় মানে হয়তোবা দরিদ্র মানুষকে দান করলাম, সেই দরিদ্র মানুষকে দান করার প্রেক্ষিতে 2 টোপলা হয়তোবা আমি মুড়ি দিলাম, ভূত দিলাম, চিরামুড়ি দিলাম, এটা আবার ছবি দিলে ফেসবুকে দিলাম, আমাকে মহৎ প্রমাণিত করলাম। এটা খুবই মানে কেমন জানি একবারে দৃষ্টিকটু যেমন হয়, মানুষের কাছে খারাপ লাগে যে অমুক কয়টা টাকা দিল বা কি দিল, তার কাছেও খারাপ লাগে, মানুষের কাছেও খারাপ লাগে। হয়তোবা এটা নিয়ে মানুষের যদি বিদ্রুপ বা খারাপ মন্তব্য করে, সেটা আমরা আবার যদি মনে করি মাই সে তো কত কিছুই বলে, পাশের লোকে কত কিছুই বলে, সেভাবে হবে না। মানুষ আমাকে যে সাউন্ডটা আসবে না, মানুষ যে খারাপ মন্তব্য করতেছে, কেন করতেছে? অবশ্যই আমি খারাপ কাজটা করছি। ভালো কাজ কি করছি? আমি মানুষকে দান করছি, এটা ভালো কাজ, উনি আমাকে সারা জীবন মনে রাখবে। খারাপ কি কাজ করছি? ছবি তুলছি, ছবি তুলে প্রচার করছি, প্রচার করার পরবর্তীতে আমাকে পাল্টা হিসেবে আমি বললাম যে আমি তো প্রচার করতেছি যাতে করে মানুষ উৎসাহিত হয়। হ্যাঁ, রক্তদান করতেছি, রক্তদানের ছবি দিচ্ছি, মানুষ উৎসাহিত হয়। হ্যাঁ, সেটা তো আমরা ঠিকই আছে, কিন্তু আমার এই উৎসাহিত হওয়ার জন্য দিচ্ছি নাকি আমার প্রচারের জন্য দিচ্ছি, এটা তো সৃষ্টিকর্তা ভালো জানেন। সৃষ্টিকর্তা ভালো জানেন, অর্থাৎ আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এক হলো আমার প্রচারণা, নাকি এটার প্রতি মানুষের ইতিবাচক মনোভাব পোষণ বা ইতিবাচক মনোভাব তৈরি করা। এটা সৃষ্টিকর্তা আমাদের অন্তরের খবর ভালো জানে, এবং আমরা জানি যে সৃষ্টিকর্তা অন্তর্যামী, ওনার চেয়ে ভালো কেউ জানে না। সো এই অন্তর্যামী সৃষ্টিকর্তা জানেন আমরা কেন দিচ্ছি, কেন ছবি দিচ্ছি, মানে প্রচারটা কেন, মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার মহত্ব, নাকি সৃষ্টিকর্তার খুশির জন্য, নাকি মানুষের কাছে যাতে এই জিনিসটা পৌঁছায়, মানুষ আরও বেশি করে এটার দিকে কী হয়, ধাবিত হয়, রক্ত দান করে, মানুষকে দান করে, সেটার জন্য করতেছি কিনা। অর্থাৎ সবগুলা উদ্দেশ্যই কিন্তু আল্লাহ পাক ভালো জানেন। অর্থাৎ আমরা কী উদ্দেশ্যে দিচ্ছি সেটারও বড় বিষয়। যাক, এই সব কিছুই আপেক্ষিক, আমি কাউকে ছোটো করতেছি না, আর আমি ছোটো করা বড় কিছু, আমি মহৎ কেউ না যে ছোটো করা বড়। আজকে দুপুরে ব্যাংকে গেছিলাম, সো ব্যাংকে যাওয়ার প্রেক্ষিতে লাঞ্চ টাইম দেখা যাচ্ছে যে অফিসাররা অনেকেই বাইরে চলে গেছেন। সো আমি একজন মৌলভী হুজুরের সাথে বসে আছি, মানে একটা স্কুলের মৌলভী হুজুর। সো উনি বলতেছিলেন এই যে ব্যাংকে লেনদেন হচ্ছে, আমরা তো লেনদেন নিচ্ছি, কিন্তু যারা এনে জব করতেছে তারা তো নাফরমান বা বান্দা, হ্যাঁ, তারা আল্লাহর নৈকট্য থেকে বঞ্চিত, তারা তো মানে এরকম সুদের সাথে সম্পৃক্ত, সেই জন্য তারা দেখা যাচ্ছে যে জান্নাত পাবে না। আমি আমার সামনে, এই চোখের সামনে দেখলাম যে একজন নামাজ পড়তেছে, মানে অনেকেই লাঞ্চে গেছে, আর একজন খাবার দাবার শেষ করে নামাজ পড়ছেন এই ব্যাংকের মধ্যেই। অর্থাৎ এখন আমার একজনের দৃষ্টিতে এক এক রকম, উনি নামাজ পড়তেছে, আল্লাহর কাছে নৈকট্য শুকরিয়া আদায় করতেছে, নৈকট্য লাভের জন্য উনি নামাজ পড়তেছে। তে বিষয়টা হলো যে ওনার সাথে যদি আমি আলাপ করি, মৌলভী হুজুরের সাথে একরকম, আবার সাথে যদি আমি এবার ব্যাংকারদের সাথে আলাপ করি যে জিনিসটা পাপের সাথে সম্পৃক্ত কিনা, অথবা এটা হালাল কিনা হারাম কিনা, উনি তো নির্দ্বিধায় বলবে এটা হালাল। কারণ আমরা আমাদের যুক্তিতে, আমাদের জায়গা থেকে সবাই কিন্তু আমাদের, যেমন আমাকে কিন্তু যুক্তি দিয়া কথা বললে, আমি আমার লেখা দিয়া আমি যদি লিখতে পারি, আমি নিজেকে একবার দোয়া তুলসী পাতা বানিয়ে ফেলতে পারবো। অর্থাৎ কিন্তু এই যে দোয়া তুলসী পাতা কিনা, অথবা কাজটা সঠিক কিনা, বেঠিক কিনা, উচিত কিনা, সব কিছু কিন্তু সৃষ্টিকর্তা ভালো জানেন। আমাদের একজন সৃষ্টি সাথে যিনি সম্পৃক্ত, আমরা যে ধর্মেরই হই না কেন, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, উনি আমাদের মনের সকল অন্তর্যামী, সব কিছু জানেন। যাই হোক, আমরা কথা এই কবিতাটা শেষ করার মধ্যে আমার আলোচনা শেষ করবো, একটু সামনের দিকে আগাই। এই যেটা বলতেছিলাম যে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার চলে, পাছের লোকে কিছু বলে। এই উপেক্ষা শব্দটা থেকে একটা ঘটনা মনে পড়ে গেল। আমার আব্বার মা খালা 3 জন, হ্যাঁ, 3 জনের মধ্যে একজন, 3 জন আমার দাদু তো মারা গেছেন, আরও 2 খালাও জীবিত নেই। তো এক খালার আছে যে আগে সম্পদশালী ছিলেন, কিন্তু ধনাঢ্য ছিলেন, কিন্তু বর্তমানে ওনারা এতটা সম্পদশালী না, এবং দিন আনে দিন খায়, অথবা খেতেও পারে না, এমন একটা অবস্থা। এবং এই একজন খালাতো ভাই যখন যেদিনই ঈদেই হোক, সেটা ঈদুল আজহা হোক, ঈদের ফিতরে হোক, ঈদের আগের দিন ওই একজন খালাতো ভাই উনি যে হাজির,
বয়স্ক একজন মানুষ, উনি যে আমাদের বাড়িতে হাজির, এবং এই যে উনি যে হাজির অর্থাৎ উনি আমাদের ধাওয়াত ছাড়াই গেস্ট, গরিব মানুষ যায় ঈদ উদযাপন করে আমাদের সাথে করে, ভালো লাগে। কিন্তু এই ভালো লাগাটা দেখা যাচ্ছে যে আরও যে 4 জন যে স্বজন আসে ঈদের দিন তাদের মতো করে, মানে আমি যতটুকু অবজার্ভ করি যে তাদের মতো করে ওনাকে এতটুকু ভালো নেওয়া হয় না, মানে উপেক্ষার ছলেই নেওয়া হয়। উপেক্ষার ছলে উনি তো আসবেই, উনি মানে গরিব মানুষ, উনি বছরে এই 2টা ঈদে আসে, কিন্তু উনি যে আসলেন আমাদের ঈদের মধ্যে খুশির মাত্রাটা বাড়িয়ে দিলেন, বা উনি যে ওনাকে যে আমাদেরকে যতটুকু কদর করা উচিত সেটা কিন্তু উনি পান না। তারপরেও উপেক্ষার ছলে কিন্তু আসে, পাশে লোকে কিছু বলে, এখন এগুলো শুনে তো লাভ নাই ওনার, কারণ ওনার তো পেটের দায় আছে, এক সন্ধ্যা খাওয়া, অথবা সহজ করে বলতে গেলে এই 2 ঈদে কিছু মানে ধানের বিষয় থাকে, এই ধান পাওয়ার জন্য উনি আসেন। একজন দরিদ্র মানুষ যাই বলুক না কেন, সে যদি রিক্সা চালায়, এটা পাশে কি বলবে লোকে সেটা শোনার কোনো মানে নেই, সে তার একটা জীবন জীবিকা চালাতে হবে, সে জুতো সেলাইতে পারে, অন্যান্য যত ছোটোখাটো কাজ হোক না কেন সে করতে পারে, সে এটাই স্বাভাবিক। এই যে যার কথা বলতেছিলাম, এই আঙ্কেলের কথা, দেখা যাচ্ছে ঈদের সময় অনেক আত্মীয় স্বজন আসেন, বেড়াতে আসেন, আমরা দাওয়াত করে আসি, কিন্তু ওই লোককে আমরা কখনো দাওয়াত করি না, ওনার ফোন নাম্বার আমরা কোনো দিন রাখি না বা নাই আমাদের কাছে, ঠিক আছে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ওই লোকটা আসে, ওনাকে যদি আমরা দাওয়াত করি উনি কিন্তু মানে খুব খুশি হন। যাই হোক, এটা আমাদের এই ব্যর্থতা। কিন্তু যেটা বোঝাতে চাচ্ছিলাম যে উপেক্ষার করেও দেখা যাচ্ছে, উপেক্ষা সহ্য করেও আমাদেরকে সমাজে বাঁচতে হয়। যাক, পাশে লোকে কিছু বলে, আমি বারবার বলতেছি, সেটা অনেক সময় শুনতে হবে। আমি যদি খারাপ কাজ করি, খারাপ কাজের প্রেক্ষিতে যদি একজন খারাপ বলে যে না এই জিনিসটা খারাপ করতেছে, অবশ্যই আমাকে এনে শুধরাতে হবে, কিন্তু শিক্ষা নিতে হবে। এই শিক্ষা এবং আমার এই অভিজ্ঞতা এটা পরবর্তী কোনো কাজের দক্ষতা হিসেবে কাজ করবে। যাক, কতক্ষণ হয়ে যায় না, খুব তাড়াহুড়া করতেছি, লাইভ শেষ করে দেবো। অনেকেই বেশ কয়েকজন মন্তব্য করেছেন, অনেকেই শব্দটা যায় না, কারণ অনেকেই না। তানবীর হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম স্যার জানাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটিটা পড়াতাম, গত বছরই ওর পরীক্ষা গেল, এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নেটে সমস্যা ছিল, আপনারা যারা এখনও যুক্ত আছেন, মাঝের অনেক কথা হয়তো বা মিস হইতেও পারে। যাক, যারা দেখতেছেন বা যারা সালাম জানাচ্ছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমি কমেন্টসের উত্তর দেওয়ার পাশাপাশি আমি আমার কথাগুলাই বলে ফেলি। যাক, পরবর্তী লাইন যেগুলো আছে, পাশে লোকে কিছু বলে, মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে পাছের লোকে কিছু বলে। এই যে আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, কারণ আমি যদি বলি আমাকে নিরপেক্ষ দাবি করি, তা কিন্তু হবে না, কারণ আমরা প্রত্যেকটা মানুষই রাজনীতি কোনো না কোনোভাবে, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলাদেশের ভূখণ্ডে, সেখানে আমি কোনো না কোনোভাবে এই ভূখণ্ডের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হব। আমি এই দেশের নাগরিক। আমি যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতাম, ইউএসএতে জন্মগ্রহণ, আমি ইউএসএর নাগরিক হিসেবে সুযোগ সুবিধা পেতাম, ওই দেশের নাগরিক, সেই দেশের আমি রাজনৈতিক বিষয়গুলো পাইতাম। ইতালিতে জন্মগ্রহণ করলে আরেক রকম হইতো, দেখা যাচ্ছে যে কল্যাণমুখ রাষ্ট্র হিসেবে আমরা অনেক সুযোগ সুবিধা পাইতাম। আমাদের বাংলাদেশের উন্নয়নশীল দেশ, সেই দেশে আরেক ধরনের আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। অর্থাৎ আমরা জন্মগতভাবেই একটা অধিকার নিয়ে জন্মাই, সেটা হলো রাষ্ট্রের অধিকার। সেই রাষ্ট্রের মধ্যে আবার বিভাজন আছে, বিভিন্ন দল নীতি আছে। এই দেখা যাচ্ছে এই ফেসবুকের মধ্যে ঢুকলে সারাক্ষণ দেখা যাচ্ছে আপেক্ষিক। আমি ফেসবুকে 2 জন মানুষকে, একজন আওয়ামী লীগ ঘরানার এক ব্যক্তি আর একজন বিএনপি ঘরানার একজন ব্যক্তি, 2 জন মানুষকে ফলো করি, অর্থাৎ 2 জনের পোস্ট দেখি। এই 2 জনকে পোস্ট দেখলে পরে মোটামুটি রাজনীতি সম্পর্কে আমার মানে জানা হয়ে যায় যে দেশ কীভাবে চলতেছে। একজন এইভাবে লিখতেছেন, আরেকজন অন্যভাবে লিখতেছেন, আর তার মধ্যে নিরপেক্ষভাবে একজন লিখেন, ওনাকেও আমি খুব ফলো করি। অর্থাৎ 3 জনের পোস্ট আমি সার্চ করে হলো প্রত্যেক দিন একটু দেখি আর কি, মানে ইতিবাচক, নেতিবাচক এবং নিরপেক্ষতা, 3টাই দেখা যায়। এই যে দেখেন বিষয়টা, এই যে ইতিবাচক, অর্থাৎ একজন এক দলের পক্ষে লিখতেছে, আরেকজন আরেক দলের পক্ষে লিখতেছে। আমি একই সমাজে বেড়ে উঠতেছি, হয়তো বা আমার ভাই একটা দল করে, আমি আর একটা দল করি, কিন্তু আমরা চাচ্ছি যে একটা ভালো একটা কাজ করতে। এখন দেখা যাচ্ছে যে আমাদের রাজনীতিকে যে বিভাজনের কারণে আমি তাকে ইচ্ছা করলে ডাক দিতে পারতেছি না, কারণ আমি যে ডাক দিব সে অন্য একটা দলের করে একটা ছবি উঠবে। আমাদের দেখা যাচ্ছে আমরা সবাই মিলে একটা রাস্তার মধ্যে মাটি পালাবো সম্মিলিতভাবে। আমরা বাড়ির সামনে যে সামনে যে একটা রাস্তা গেছে, গত ঈদের আগের ঈদে মনে হয়, আমরা বাড়ির বেশ কয়েকজন, মানে ঈদের দিন সকালবেলা তো সবাই কাজ টাজ ওই দিন রাখে না, ঈদের দিন সবাই মিলে কোদালপন্থী নিয়ে লাগছে, লাগিয়ে কাজ করতেছে। এখন এটা এই সমাজের মানুষ এবং সবাই দেখা যাচ্ছে এই আশেপাশের পরিবারের। কারণ যদি রাজনৈতিক বিভাজন করা হইতো তাহলে দেখা যাবে যে হয়ে গেছে কিছু হইলো আওয়ামী লীগ, কিছু বিএনপি, হয়তো বা আর আবার কিছু অন্য কোনো রাজনৈতিক দলের।
কোনো কাজটাই হইতো না। এখন যদি এখানে একটা ছবি তুলে রাখা হইতো, তাহলে দেখা এই ছবি কেউ পোস্টে দিল, এই পোস্টে দেখা যাবে যে অমুক রাজনীতিবিদের সাথে অর্থাৎ অমুক দলের একজনের সাথে তমুক দলের আরেকজনের পাওয়া গেল, তাতে করে একটা বিভাজন সৃষ্টি হয়ে গেল। আমাদের দেশে কিন্তু এই বিভাজনটা যথেষ্ট পরিমাণ পরিলক্ষিত হয়। এখন যদি আমি বলি যে বিভাজনটা দূর করতে হবে, হ্যাঁ সবাই রাজি যে বিভাজন থাকতে পারবে না, সবাই রাজি, কিন্তু তাল গাছটা আমার, সবাই যার যার যুক্তিতে ঠিক, হ্যাঁ সবাই আবার রাজি যে সবাই বিভাজন বইলা দেখা যাচ্ছে যে ওয়া করবে, মানে এই দেশকে গড়ে তুলবে, সবাই রাজি, কিন্তু তাল গাছটা তার। আমরা দেখা যাচ্ছে যে সামান্য কিছু লাগে না, যে একটা খেলা, এই দেখা যাচ্ছে 11 জন 22 জন খেলোয়াড় আমরা অনেক কথা বলে দিই, খেলায় রেফারির কথা মানতে হবে, সুশৃঙ্খলে খেলতে হবে, নিয়ম মানবর্তিকা সব কিছু বলে দেওয়া হয়েছে, ডোট মুখ দেখানো হয়েছে, মেনে চলতে হবে, সব কিছু অলিজকে, বাট খেলায় নামলো একটু সামান্য বিষয় নিয়ে তোর যুক্তি তর্কে মানে ঝগড়া লাগিয়ে ফেললো, মানে সব কিছুই ঠিক, আমরা সকল নিয়ম নীতি সব লেখা আছে বা আমরা জানি বুঝি শিখছি, আমাদেরকে ধ্যান খেয়াল পারিবারিক শিক্ষা আছে, রাষ্ট্রীয় শিক্ষা আছে, খেলার নিয়ম নীতি শিক্ষা আছে, রেফারি আছে, সব কিছু আছে, বাট আমি নিজেই ঠিক নেই, তাল গাছ আমার। এইভাবেই কিন্তু আমাদের চলে। দেখা যাচ্ছে যে ইচ্ছা করলেও এই যে আমাদের যে রাজনৈতিক বিভাজন সমাজের মধ্যে চলে, আমরা ইচ্ছা করলেও দেখা যাচ্ছে যে আমরা মিলতে পারি না, কারণ পাশের লোকে কি না বলে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দল, রাজনীতি, রাষ্ট্র এগুলোর ঊর্ধ্বেও কিন্তু মানুষ আছে। আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা সব কিছুর ঊর্ধ্বে। আমি বোধহয় কয়েক বছর আগে এক লোক আমাদের গ্রামের বাড়িতে গেছি, আমি তত মাইসিং থাকতাম, বলতেছে এই এখন সরকার কেনা দেশ এইভাবে জিগাইতেছে, মানে গরিব মানুষ, ওরা কিন্তু ব্যাড ট্যাক্স কিছুই বুঝে না, ব্যাড কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস কি, অথবা ট্যাক্স কি, দুইটার মধ্যে ডিফারেন্স কি, বা কই থেকে সরকার টাকা নিচ্ছে, কীভাবে টাকা দিচ্ছে, মানে সে তার প্রাপ্য যেটা রাষ্ট্র থেকে পাওয়া উচিত ছিল, এই মানে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যে পাওয়া উচিত ছিল, এই মোহনগঞ্জ হাসপাতালে আসলে বা ময়মনসিংহ হাসপাতালে গিয়ে তার যে সেবাটা পাওয়া উচিত ছিল, তার ফ্রিতে ওষুধ পাওয়া যে ওষুধগুলো পাওয়া উচিত ছিল সেগুলো পাচ্ছে কিনা, নাকি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেগুলো সে ওয়াকিবহাল, মানে কিছুই জানে না। এমনকি তার একটা টলিও যদি ময়মনসিংহ হাসপাতালে যায় 200 টাকা দিয়ে তুলতে হয়, আরও 200 টাকা নামাইতে হয়, সে মনে হচ্ছে এটাই হয়তো এখানে সিস্টেম এবং এটাই রাষ্ট্র ব্যবস্থা করে রাখছে, এটাও তার জন্য একটা বড় সুযোগ। মানে 200 টাকা দিয়ে এটা হয়তো বা 2000 টাকার সামিল, তার কাছে মনে হচ্ছে 1800 টাকা সে লেস পাইছে, এরকমটা মনে করেও কিন্তু অনেক নাগরিক দেশের মধ্যে বসবাস করে এবং তাতেই তারা তুষ্ট। অনেক দেশ আছে যেই দেশে এই চিকিৎসা একটা সেবা, আর আমাদের দেশে সেবক তো আছেনই, অনেক চিকিৎসক আছেন যারা মহৎ মনের অধিকারী। আর দিন শেষে আসলে কি আমরা প্রত্যেকটা পরিবারের কেউ না কেউ কোনো না কোনো কারণে অসুস্থ, এমনকি চিকিৎসক নিজেও কিন্তু অসুস্থ। সো এই অসুস্থতা নিয়ে বাণিজ্য আমাদের দেশে সবচেয়ে বেশি হয়, আনাচে কানাচে দেখা যাচ্ছে যে এমন উপজেলা শহর তো আছে, এবং ইউনিয়ন পর্যায়ে ক্লিনিকের ছড়াছড়ি। এবং আমি যদি আমার বয়সে আমার গ্রামে যদি চিন্তা করি, সিজারিয়ান কোনো বাচ্চা পাওয়া যাবে কিনা সন্দেহ। আর এখন প্রত্যেক ঘরে ঘরে মনে হয় যে আমার গ্রামে সিজারিয়ান বাচ্চা আছে, মানে আমার পরবর্তী প্রজন্মে, কারণ এই যে ঘরে ঘরে ক্লিনিক, ঘরে ঘরে ক্লিনিক না, মানে ঘরে ঘরে এই ক্লিনিকের ম্যানেজার দালাল সেট করা আছে। আপনার একটু অসুখ হয়েছে, পেট ব্যথা, বলতে দেরি হবে, কিন্তু আপনাকে ময়মনসিংহ নিয়ে যাইতে লোকের অভাব হবে না, ওইখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে যতটুকু, কারণ ওই যে মানে ডাক্তার সাহেব তো চাইবে যে রুগীকে যতটুকু কি জানি চিকিৎসার প্রয়োজনে পরীক্ষা দেওয়া প্রয়োজন সেটাই দিবে, কিন্তু এই যে দালালের মুখ দেখে আরও 5টা-7টা পরীক্ষা বাড়তি ওনার দিতে হয়, নাইলে ওই দালাল তো ওই রুগী ওই ডাক্তারের কাছে নিয়ে যাবে না। আর বিষয় হলো আমাদের যদি শর্ট দিয়েও লাগে, দেখা যাচ্ছে যে আমরা ওই চলে যাই, যেমন যার সামর্থ্য আছে, যেমন ডাক্তার টিটু মিয়া স্যার, ওনার ভিজিট হলো 2000 টাকা। এখন যে বড় লোক মানে টাকাওয়ালা, যার দৈনিক ইনকাম হয়তো বা 20,000 টাকা বা বেশি, বা ওনার অনেক ল্যান্ডলর্ড, অনেক টাকা পয়সা কারিগরি টাকা আছে, ওনার একটা সর্দি লাগছে, উনি কিন্তু ডাক্তার টিটু মিয়ার কাছে চলে যাবেন। কিন্তু আরেকজন মানুষ যার আরও ইমার্জেন্সি রোগ বেশি, কিন্তু উনি কিন্তু ওনার দ্বারস্থ হতে পারছেন না, অথবা দ্বারস্থ হলেও সিরিয়াল লাগায় বসে টাকা লাগতেছে। কারণ ওই যে নর্মাল যে রুগীগুলো আছে, যেগুলো হয়তো উপজেলা লেভেলেই চিকিৎসা সম্ভব, MBBS ডাক্তার দ্বারা চিকিৎসা সম্ভব, অথবা মানে নর্মাল ইমার্জেন্সিতে গেলেই রোগ সারার মতো চিকিৎসা দেওয়া সম্ভব, সেখানে তারা নাই। তারা ওই যে টাকা আছে চলে যাবে একবারে ডাইরেক্ট অধ্যাপকের কাছে, সহযোগী অধ্যাপকে যাবে না, সহকারীর কাছেও যাবে না, একবারে অধ্যাপকের কাছে চলে যাবে। মানে দেখা যাচ্ছে যারা কনসালটেন্ট আছে ওদের কাছে যাবে না, উপজেলায় যে যারা আছে মানে মেডিকেল অফিসার, ওনাদের কাছে মানে মনে করবে যে না এনে যাওয়ার কি, আমার টাকা আছে, আমি ওখানে চলে যাই। অর্থাৎ এই যে টাকার বাহাদুরি, তাতে করে কি হয়, যারা উপযুক্ত রুগী তারাও কিন্তু রিস্ক করতে পারতেছে না, মূল যে ডাক্তার তার কাছে সিরিয়ালই পাচ্ছে না। একজনে দেখা যাচ্ছে যে সামান্য একটা রোগ হয়েছে, সেই লোকও দেখছে এমন ডাক্তারের সিরিয়াল দিচ্ছে যে 3 মাস পরে পাওয়া যাবে, নর্মাল রোগ নিচ্ছা করলেই হয়তো বা স্থানীয়ভাবে চিকিৎসা নিতে পারে, অথবা উপজেলা জেলা পর্যায়ে নিতে পারে, না উনি একবারে সব কিছু সারাই বিভাগীয় পর্যায়ে নিবে, অথবা একবারে রাজধানী পর্যায়ে চিকিৎসা নিয়ে নেবে।
দেখা যাচ্ছে যেই জায়গায় হয়তো বলতে হয় যে যেই জায়গায় কনসালটেন্ট যারা আছেন এমবিবিএস মানে স্বাস্থ্য সহকারী অথবা মেডিকেল অফিসার ওনারা চিকিৎসা করবেন, না পারলে তারপর যে সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপকের কাছে আস্তে আস্তে দিবেন। অধ্যাপকরা রোগ নিয়ে গবেষণা করবেন, সেই গবেষণার ফলাফলগুলো ওনারা পাবলিশ করবেন বিভিন্ন জার্নালে। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে নতুন নতুন চিকিৎসা ঔষধ এইগুলার উদ্ভাবন হবে, গবেষণা হবে, রিসার্চ থাকবে। তো এগুলো নাই, দেখা যাচ্ছে যে বড় বড় ডাক্তার যারা আছেন বা অধ্যাপক ওনারা রুগী নিয়ে ব্যস্ত, থাকতে হয় ব্যস্ত, কারণ সকল রুগী তো ওনারা দিকে সিরিয়াল, ওনারা খাবার সময়টা পায় না। ওই দিন এক ডাক্তারের কাছে আমার পুপুকে নিয়ে গেছি, সো এন্ডোস্কোপি করাবো, তো এন্ডোস্কোপিতে অনেকক্ষণ বিলম্ব হচ্ছে। তো আমি বলছি এতক্ষণ লাগে ডাক্তার আসতে। ওই এন্ডোস্কোপির লোকটা বলতেছিল যে আপনি কয় ঘন্টা দিনে কাজ করেন, আমাকে বলতেছিল। আমি কয় ঘন্টা, আর এই 14-15 ঘন্টার মতো কাজ করা হয়। বলতেছে একজন ডাক্তার দৈনিক 18 থেকে 19 ঘন্টা কাজ করে। 18 থেকে 19 ঘন্টা ওনার এই যে রুগী দেখা, পরীক্ষা নিরীক্ষা, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি বা অন্যান্য রুগী দেখা থেকে শুরু করে এই মানে শিক্ষার্থীদেরকে পড়ানো, খাতা দেখা, মূল্যায়ন, অনেক নানাবিধ কাজকর্ম নিয়ে 18 থেকে 19 ঘন্টা পর্যন্ত ওনাকে শ্রম দিতে হয়। কিন্তু ওনার কাছে যে রুগীগুলা যায় অধিকাংশ হয়তো আরও নর্মাল ডাক্তারের কাছে যাইলেও কিন্তু পারতো, চিকিৎসা নিতে পারতো, আরও সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে দেওয়া যেত। কিন্তু যায় না। কেন যায় না? কারণ যে টাকা আছে, বলতে পারেন যে আপনি গেলেন কেন বা আমি গেলাম কেন। আমিও ওই জন্য গেছি, এই জন্য যে আমার ফুপুর ডিমান্ড, আমার ফুপু যে বড় ডাক্তার দেখাইতে হবে, বা আরেকজনের ডিমান্ড কি ডাক্তার দেখাইছে, মানে যে প্রেসক্রিপশন দিয়েই মানে বকাবাদ্য শুরু করে দিতে পারে যে তারপর বাতিজারে নিয়ে গেছে কোন ডাক্তার দেখাইছে, ঝামেলা। সো আমরা এই কালচারের মধ্যে কিন্তু বেড়ে উঠতেছি। এই যে পাশে লুকে কিছু বলে, এটার জন্যও কিন্তু আসলে বেড়ে ওঠা। কারণ পাশে লুকে কিছু বলে না, শূন্য তো পাও নাই। দেখা যাচ্ছে আমি একজন কনসালটেন্টকে মাইনসিংয়ে দেখায় নিয়ে আসলাম, দেখার পর যে গ্রামের একজন মনে করে যে দালাল তো ধরাই আছে, মানে প্রত্যেকটা ক্লিনিকের দালাল গ্রামে গ্রামে আছে। ও বলে এইটা ডাক্তার নিয়ে দেখাইছস, আর ওষুধ তো বলা যায় না যে ওষুধে যে সারবে, আরও সমস্যা থাকতেই পারে। কোনো কারণে ভালো হইলো না, একজন কনসালটেন্টদের দেখাইলাম, তখন তো ওই লোকে বলা শুরু করবে যে কি ডাক্তার দেখাইছস, লো আমার সাথে, আবার নতুন করে দেখাবে, নিয়ে যাবে কার কাছে, একজন সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপকের কাছে নিয়ে যাবে। উনি যথেষ্ট পরিমাণ পরীক্ষা দেবে, কারণ ওই যে দালাল দেখবে বা নিয়োজিত তার জন্য ব্যক্তি নাইলে রুগী নিয়ে যাবে না, ওনারা দেখে গদবাদা অনেকগুলো পরীক্ষা দিয়ে দেবে, তাতে করে রুগী ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা সরাসরি দেখা যাচ্ছে যে এদিকে নিয়ে যাই। যাক, আমি কোনোদিন রুগী নিয়ে মানে অন্য রুগী নিয়ে কোনো সময় যাই না। আমার পরিবারের কেউ যদি হয়, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, হ্যাঁ, আমার ভাই, আমার আব্বার রক্তের সম্পর্কীয় যারা আছে তাদেরকে নিয়ে যাই। এমনকি আমার যে আম্মার রক্ত সম্পর্কীয় যারা, তাদেরকেও আমি নিয়ে যাই না বা যাই না। কারণ নিয়ে গেলাম তারা হয়তো বা আরেকজন ওই দালালে হয়তো বা বলতে পারে যে কি মানে কারা জন্য গেছে, বলে আমার বাইক না, ওই বাইক না কি ডাক্তার দেখালো। যেমন আমার মামার কোদিন আগে ডাক্তার দেখায় নিয়ে আসছে, মনে হয় মাইনিসিং থেকে, যে কোনো ডাক্তার দেখাইলেন, ইচ্ছা মতো পরীক্ষা দেওয়া, 12,000 টাকার পরীক্ষা করে সব ইচ্ছা মতো দিয়ে দিছে। যাক, মানে যা লাগে তো লাগে সেগুলো দিছে, যা লাগে না সেগুলো দিছে। অর্থাৎ আমি যেটা বলতেছিলাম যে আমার পিতার রক্ত সম্পর্কীয় যেগুলো আছে এগুলাকে আমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করে আস্থা রাখে, সেই জন্য আমি যাইতে বাধ্য হই এবং আমাকে তারা যায় না। কিন্তু আমার মাতুলালয়ের যে আছে ওই দিক দিয়েও আমি যাই না, মানে চিকিৎসার যেগুলো কথা বলার অর্থ হলো যে আমরা সবাই সচেতন হই নিজেদের জায়গা থেকে, মানে ডাক্তার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু আমরাই তাদেরকে বিভ্রান্ত করি, তাদেরকে আমরা বাধ্য করি। আমরা দেখা যাচ্ছে ক্লিনিক দিয়ে রাখছি, এখানে পরীক্ষা না দিলে তো চলবে না ক্লিনিক, সো সেই জন্য আমরা ওনাদেরকে বাধ্য করি। হয়তো বা বিভিন্ন কোম্পানির ওষুধ লিখতেও তাদেরকে অনেক সময় আমরা বাধ্য করি যে এই কোম্পানির ওষুধ লিখতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা রাজনৈতিক প্রভাব থাকতে পারে, নানাবিধ প্রভাব থাকবে। আর আমরা যে দেশে আসলে বাস করি এটা খুব আপেক্ষিক চিন্তা চেতনা। আপনারা দেখবেন ফেসবুকে সকালে একটা পোস্ট দেখবেন একরকম একজনে দিছে, দুপুরে দেখবেন যে এটার উল্টা আর একটা যুক্তি চলে আসছে, বিকালে আরেকটা, রাত্রে আরেকটা, সকালে ওইটা দেখবো যে এটার কিছুই নাই। সো মানে আমাদের দেশটা, যাক আমি তো আমাদের দেশেরই সন্তান, সেই হিসেবে ভয় করে। আমি যে অনেক ভাইরাল পোস্ট ফেসবুকে দেখি, দেখে আমি তো মানে এগুলো শেয়ারও করি না বা এই সম্পর্কিত লেখা যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হই লিখি না, বলিও না, ভয় করে। কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা মানে বোঝাটা খুব মুশকিল। যাই হোক, মোটামুটি নন্দলালের মতোই জীবনযাপন করে বলা যায়। যে এরকম পাছের লোকে কিছু বলে, লাস্ট প্যারাতে বলা আছে বিধাতা দিয়েছে প্রাণ তাকে সদা ম্রিয়মান, মানে যতটুকু সম্ভব নিজের মধ্যেই নিজের আটকায় রাখার চেষ্টা করি। শক্তি মরে ভীতির কবলে, অর্থাৎ এনার্জি বলতে এই যে শক্তি, আমার তো এরকম মানে বাহুবলও নাই, আবার লোক বলও নাই, হ্যাঁ, ক্ষমতা কোনোটাই কিছুই নাই। তাহলে শক্তি মরে ভীতির কবলে, অর্থাৎ যতটুকু মানসিক শক্তি আছে, যতটুকু সৎ সাহস আছে, যেটা সত্য বলার একটা তাড়না আছে এবং সেটা প্রেরণাও আছে এবং বলতে পারি, অকাট্যে বলতে পারি, এটা আসলে ভীতির কবল। আমি যে বলবো একজনের বিপক্ষে একটা কথা বলবো বা নাম ধরে যদি মানে নেতিবাচক একটা বলি, একটু পরেই তো এসে আমার কল্লাবরে দুইটা লাগাবো, আমার সর্বোচ্চ যেটা করতে পারি যে ভাই তুই তো আমার মারলি, আমার আশেপাশে কেউ দেখছে কিনা,
আর যদি না দেখে যদি খুব ব্যথা পাই হাসপাতালে যায় মানে করো যে ব্যান্ডেজ টেন্ডেজ করা হলো, বাসায় কেউ জিজ্ঞাসা কী হয়েছে, যে আমি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম হয়তো বা রিক্সা উঠাইছে অমুক তমুক নানা অন্য কোনো একটা কিছু বইলা, কেউ যে মারছে ওইটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, এই পাশে লোককে কিছু বলে যায়, কবিতা শেষ, শক্তি মরে ভীতির কবলে পাশে লোককে কিছু বলে যাক। এটা ঘটনা মনে পড়ে গেল যে কাউকে বলা যাবে না যে আমাকে আঘাত করছে। এরকম আমি যখন ছোটো তখন আমাদের গ্রামে দেখতাম যে চুর ছিল আমাদের পাশের গ্রাম, নামগুলো না বলি, আশেপাশে দু একটা গ্রামে এই চুরদেরকে প্রত্যেক বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে তাদেরকে দান দিতে হইতো বাৎসরিক, যে 4 মণ 5 মণ দান দিলে তার আমাদের এই যারা দান দিত তাদের ঘরে চুরি হইতো না, মানে তারা দানের বিনিময়ে তারা ওই থেকে মানে চুরি করতো না। সো আমার আব্বা এই দিতে চাইতেন না, একটু বেড়াগাড়ি দেখাইতেন, যাই হোক দিতে চাইতো না। তো আমাদের ঘরে প্রায় প্রত্যেক বছরই চুরি হইতো, এবং চুরি হওয়ার ক্ষেত্রে এমনও চুরি হয়েছে যে আমাদের হাফ প্যান্ট টাফ প্যান্ট যা আছে সব নিয়ে গেছে। এমনও সময় গেছে যে আমাদের মামার বাড়িতে গিয়া ওই ধান আনছে অগ্রাণ মাসের পরে, অগ্রাণ পুষ মাসের দিকে অগ্রাণের ধান নিয়ে আসছে 3-4 বস্তা গুঁড়া দিয়ে, তখন ধান আনতো, এই গুঁড়া দিয়ে ধান আনতো। বেশ কয়েকজন গুঁড়াওয়ালার নামও মনে আসে, এক ওনাদেরকে ছোটো করতে বলতেছি না, তো ওনাদের আমাকে স্নেহ করতেন। সো গুঁড়া দিয়ে ধান আনতেন, ধান এনে দেখা যাচ্ছে রাখতো, দেখা যাচ্ছে সকালে ওইটা ধানের বস্তা নেই চুরে নিয়ে গেছে, কারণ ওই যে দেখা যাচ্ছে চুররা খোঁজখবর রাখে কার বাড়ি ধান আসছে, আসছে, চাল নিয়ে যাইতো, এমন হচ্ছে যে সব কাপড় চোপড় নিয়ে গেছে। পরে মামার বাড়ি থেকে মামারা দেখা যাইতো 1-2টা কাপড় হাফ প্যান্ট নিয়ে যেত, এটা পরে থাকতাম। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হইলো, মানে কি ভয়ঙ্কর বলবো কি মজার ব্যাপার হইলো, যখন গ্রীষ্মকাল থাকতো বর্ষাকালে নিয়ে যাইতো এই ঘরের মানে কাপড় ইয়েগুলা ধান টান এগুলো নিয়ে যাইতো। আবার গ্রীষ্মকালে এই মানে নৌকা নাই, তবে হয়তো মাথাত করে যে ধানের বস্তা চাল টাল এগুলো নিয়ে যাইতো। আর অনেকটা যেমন এই যে পুষ মাঘ ফাল্গুন বা এই সময়গুলোর মধ্যে যেগুলো গরু যখন চরণ হয় বা গোয়ালের তো সব সময় গরু থাকে, তখন গরু সহজে হাঁটায় নেওয়া যায়, শুকনা রাস্তা থাকতো, ওই সময় গোয়ালের গরু নিয়ে যেত না। তো গরু নিয়ে যায় আবার বিক্রি করতো না ওই সুরেরা, না করে কি করতো, আমাদের বাড়ির পাশে একটা কান্দা আছে বা এই যেটা মানে এই কান্দা হিজলবন যেটাকে বলে, তো এই যে জায়গাটা আছে ওইখানে খুব ভয়ঙ্কর, মানে দেখা যাচ্ছে যে ঘন একটা অরণ্য, বেদ, তারপরে ঘাস, নানা প্রজাতির গাছ, ওইগুলো অরণ্যের ভিতরে গরুগুলা বাইন্ধে রাখতো। এতে সুরের সাথে যোগাযোগ করলে তারা বলতো গরুগুলা এক জায়গায় রাখছি, তোমরা যদি গরুর অর্ধেক দাম দেওয়া, তাদের গরুর দাম হয়তো 15,000 টাকা, তাহলে 7,500 টাকা ওদেরকে বা 8,000 টাকা অথবা 6,000 টাকা একটা মোটামুটি একটা নেগোসিয়েশন করে বলতে হইতো যে 50,000 টাকা যদি মাল নিয়ে থাকে গরু, তাদেরকে 20,000 টাকা দিলে তারা বলতো যে ওই জায়গায় রাখছি, ওই জঙ্গলের এই কোনায় রাখছি অথবা এই এলাকায় রাখছি, নিয়ে আসেন, অর্থাৎ অর্ধেক দাম দিলে তারা দিয়ে দিত। এবং এটা আবার কাউকে বলাও যাইতো না, বললে খুব ঝামেলা হইতো কি যে আপনারা কেন চুরেরকে মানে প্রশ্রয় দিচ্ছেন, চুরের কাছ থেকে আবার এগুলো নিয়ে আসতেছেন, টাকা দিয়ে নিয়ে আসেন, চুরকে তো প্রশ্রয় পাইছে, আপনারা এগুলো কেন করলেন, আরও মামলা হামলার বই কেউ বলতো না। এবং আমার আব্বার বন্ধু ছিলেন যে তৎকালীন চেয়ারম্যান আগে কালাম আঙ্কেল, তো কালাম আঙ্কেল এক সময় জানতে পারছে যে আমরা এরকম গরু ভেবে আনছি, তো উনি আব্বারে খুব বকাবদ্ধ করলেন যে তুমি যদি এই কাজটা করো, যে গরু দেখা যাচ্ছে যে এই টাকা দিয়ে ছুটায় আনো অর্ধেক গরু মানে চুরের কাছ থেকে অন্য রকম, তোমার নামে আমি মামলা করবো, তুমি এই কাজটা কেন করো, লাভ বাড়ি নিয়ে। যে আব্বা খুব ভয়ই পাইছিল সেই সময়, যদি একে হইলো টাকা গরু দিয়ে অর্ধেক আনছে, আবার যদি মামলাও করে ফেলে চেয়ারম্যান সাহেব তো ঝামেলা হবে। যাই হোক, ঝামেলা পরবর্তীতে আর হয় নাই। কিন্তু এই যে মানুষ কিন্তু এরকম ঝামেলা মামলা হামলার ভয়, চুরের ভয়, ডাকাতের ভয়, খারাপ মানুষের ভয়ে তটস্থ থাকে এই যে নিজের মধ্যে মানসিক শক্তি বলা, শক্ত বলা, সাহস, প্রেরণা, মানে লোকবল যা কিছু আছে, এই শক্তিগুলো মনের মধ্যেই ম্রিয়মান থাকে। কি কারে কি বলবো, বললে যদি আবার বিপদ সামনে এসে হাজির হয় সমস্যা। তো মানুষ এক জীবন আর কত, আমার বয়স 30+, দেখা যাচ্ছে আমি আর কতদিন আর বাঁচবো, অথবা আপনারা যারা দেখতেছেন অনেকেই আমার বয়সী অথবা আমার চেয়ে বড় অথবা ছোট, হয়তো বা গড়পড়তা বয়স 70-80 বছরই বাঁচলেন। এই একটা জীবনের মধ্যে এত বিশৃঙ্খলা, সুর, বাটপাট, ডাকাত, এই অমুক তমুক, এইটা নিয়ে এত চাপ নিয়ে কোনো লাভ আছে? এত চাপ নেওয়ার তো কোনো কিছু নাই। জীবন একটাই, যে কোনো মুহূর্তে চলে যাবে। এই হামলা মামলা, আমার যদি একটা হামলা মামলা হয়, দেখা যাচ্ছে এটার জন্য যদি আমার একদিনে যদি জেলের ভিতর থাকতো, একটা দিন তো আমার জীবন থেকে চলে গেল, একটা দিন তো আমার পরিবারে দিতে পারতেছি না, একটা দিন তো আমার খুব কাছের মানুষগুলোকে দিতে পারতেছি না, একটা দিনের মধ্যে হয়তো আমাকে দেখতে গেল 10 মিনিট 20 মিনিট, এটাও আবার সময় লিপিবদ্ধ হচ্ছে, আমি কতক্ষণ সময় আমাকে মানে দিচ্ছে মানে ওয়ার জেলের দায়িত্বরত লোকেরা। সো আমাদের জীবনে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। আপনি যেভাবে থাকেন না কেন, মানে টাকা আছে, কারিগরি সব কিছু আছে, টাকা মানে নারী বাড়ি সব কিছু আছে, কিন্তু সময় নাই, লাভ কি? দেখা যাচ্ছে এক লোক মানে 5 তলা 10 তলার মালিক, তার টাকার অভাব নাই, বাসা বাড়াইতেছে, মাস শেষে সব কিছু আসতেছে,
আমরা যে ময়মনসিংহ যে বাসায় আগে ভাড়া থাকতাম ওই বাসায় 5 তলা বাসা, অনেক ভাড়া পান, কিন্তু মালিক যে আছেন উনি অসুস্থ, প্রায়শই ওনাকে ঢাকা নিয়ে যেতে হয়। হ্যাঁ, দেখা যায় হাঁটতে পারেন না, মাঝে মধ্যেই শয্যাশায়ী হয়ে পড়েন, অ্যাম্বুলেন্স ডাকতে হয়। তো ওনার কাছে টাকার মূল্যটা কোথায়? মূল্যটা হলো সময়, 1 সেকেন্ড বেঁচে থাকার আরাধ্য। উনি যদি বেঁচে থাকেন আলহামদুলিল্লাহ ভালো, ওনার জন্য প্রার্থনা করি। আবার আমরা ময়মনসিংহ আরেকটা বাসায় ভাড়া থাকতাম, মেহেজারিনরা বাসায়, মেহেজারিন দাদু প্রায়শই অসুস্থ হয়ে পড়েন। ওনার প্রতি উনি এই যে ঈদের সময় আম্মা কল দিছে, বলতেছে মানে ওরা কোনো ঈদ, এমন কোনো ঈদ নাই যে আম্মার সাথে ওই বাসার আন্টির কথা হয় না। এবং ঈদ ছাড়াও কথা হয়, ঈদের তো হয়, ঈদের দিন প্রত্যেক ঈদের দিন কোন দিন আন্টি কাঁদতেছে, বলতেছে যেদিন এই ঈদে আমার বাসার সামনে যদি কোনো ছেলে যায় তাকে দেখি মনে হয় যে আলমাত যাইতেছে, মানে আমার কথা বলতেছে। তাই ময়মনসিংহ বিগত 15 দিনে মনে হয় যে 2-3 বার গেছি। তো 2-3 বার গেলেও আন্টির কাছে যাইতে পারি নাই, সময়টা পাই নাই। খুব ইচ্ছে আন্টির কাছে যাব। এবং আন্টির কন্যা এবং আব্বা যখন অসুস্থ ছিল, ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের সিনিয়র নার্স উনি যথেষ্ট পরিমাণ আমাদের হেল্প করছেন। এমনকি বাসায় আমরা ভাড়াটিয়া ছিলাম জাস্ট। আব্বার যে খাবার, আমরা যে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি ছিলাম, খাবারের অধিকাংশ ওদের বাসা থেকে আসছে। আম্মা যায় গোসল করে আসা থাকা, আমরা তো বাসা ছেড়ে দিছি, সবসময় যাইতো। ওনারা আইসা কি কান্নাকাটি, বাসার লোকেরা আইসা, এই আন্টি ওই যে বললাম না ঈদের সময় কল দিয়ে বলতেছে যে বাসার সামনে যে লুকিয়ে যায় মনে হয় যে আলমাস মনে হয় যাইতেছে, মানে দেখে থাকায় দেখে মুখের দিকে। যাই হোক, একটা মানুষ আসলে একসাথে অনেক কিছু হয় না। এই ময়মনসিংহ ছাড়লে যদি ছেড়ে দিই মোহনগঞ্জ থাকা যায়, মোহনগঞ্জ ছেড়ে দিলে ময়মনসিংহ থাকা যায়। যাক, সব কিছু ছেড়েই জীবন জীবিকার প্রয়োজন তো আছেই, পাশাপাশি এলাকার টানে মোহনগঞ্জ আসা, আপনাদের ভালোবাসা থাকবে আশা করি। একটাই জীবন, সেই জীবনে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অযাচিত ঝামেলা নিজের কাছে ডেকে আনবেন না। আর খারাপ যদি কেউ আপনাকে বলে, মনে করবেন, খুঁজে দেখবেন নিজের কাছে আসলে এটা খারাপ হচ্ছে কিনা। যদি খারাপ হয়, পাশের লোক হোক, এটা অবশ্যই আপনার ভালোর জন্যই হয়তো বলতেছে বা আমার ভালোর জন্যই বলতেছে। আমি মানবো, চেষ্টা করবো যে আমি একটা মিথ্যা কথা বলে দেখি, একজন এসে বলে যে ভাই আপনি এই মিথ্যা কথাটা বলছেন, তো অবশ্যই আমাকে তার সাথে হাসি মুখে বলা উচিত যে আসলেই তো আমি মিথ্যা বলছি, আমাকে আসলে তুমি ক্ষমা করো, অথবা আমাকে উচিত মানে যদি এর মাধ্যমে কারো ক্ষতি হয়ে থাকে তাদের কাছে ক্ষমা চাওয়া। যাকে অনেক কথাই বলা, ক্ষমা চাওয়া। আর অনেক এই যে আমরা ফেসবুকে অনেক তথ্য শেয়ার দিই, যেগুলোকে আমরা এক কথায় বলি গুজব, তো সেগুলো শেয়ার দেওয়ার আগে অবশ্যই যাচাই করার কথা। কারণ অল্প আমার একটা কথা, আমার একটা শেয়ারে অনেকের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আর পাশে লোকে তো অনেক কিছুই বলে, সেগুলো তো আবার বলতেছি, যদি সেগুলা শোনার মতো হয় অবশ্যই শুনতে হবে। আর আমি নন্দলালের মতো জীবনযাপন করি, চেষ্টা করি নিজেদেরকে ঝাঁ ঝামেলা থেকে মুক্ত রাখার জন্য। আর আমার জীবনে পাশের কথা শুনছিলাম, হ্যাঁ, সেই কী কথাটা সেটা বলি শেষ করব। আমি যখন ভার্সিটির বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, দেখা যাচ্ছে সিবাসু, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি, সেখানে আমার চান্স হয়। এবং ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, যেটা বলা হয় ডিবিএম, হ্যাঁ, যেটা মানে গ্রামের মানুষের বলবে হলো গরুর ডাক্তার, তো ওইটা চান্স হয়। আমি আর আব্বা দেখা যাচ্ছে যে এই টাকুপুরা থেকে মনে হয় বাসে চলছিলাম, যে চট্টগ্রাম যে নামি সকালে নাইমে ভর্তি হবো 10টার দিকে। তখন এই সকালবেলায় আবার কবি নজরুল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ফলাফল দেয়, সেখানেও আমি মানে স্থান পাই, সেখানে মেধা তালিকা স্থান পাই। তখন সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করি যে আমি কোথায় ভর্তি হব। তখন আমরা বাপ করতেই চিন্তা, কারণ আমাদের পরিবারে মানে আমার আগে দিয়ে কেউ এসএসসি পাস করেনি, আমার আত্মীয় স্বজনদের মধ্যেও আমার আগে দিয়ে আমার মানে মাতুলালয় বা পিতৃরা বা আমাদের বাবার দিক দিয়ে মার দিক দিয়ে কেউ এসএসসি পাস হয়তো বা ছিল না। তো সেই প্রেক্ষিতে আসলে সিদ্ধান্ত কার কাছে নিব, কার সাথে পরামর্শ করবো, সেই পরামর্শ করতে আব্বার আমি যে চা কিন্তু এখনো খাই না, কিন্তু সেদিন সকালে শীতকাল ছিল যতটুকু মনে আছে, আব্বার আমি একটা চা আসলে বসে চা খাইতেছিলাম দুজন মিলে। আর কেউ চিন্তা করতেছিলাম কী করাম, চট্টগ্রাম ভর্তি হইয়াম নাকি ময়মনসিংহ যাইম না। তখন আমি ভাবতে দেখবো আব্বারে বলছি, আব্বা এটা যদি ভর্তি হয়ে ডিবিএম মানুষ তো গরুর ডাক্তার ডাকবো, ল জায়গা ময়মনসিংহে জায়গা। সো যাক, পরবর্তীতে বাড়িতে চলে আসি, পরবর্তীতে ময়মনসিংহ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আর সেই প্রেক্ষিতেই এখানে পড়াশোনা করি। আজকে যদি আমি ওই ডিবিএম ডক্টর মেডিসিনে যদি ভর্তি হইতাম, যদি আল্লাহ তাআলার এটা ফাইসালা ছিল না, তাহলে আজকে হয়তো আমার সাথে যারা ভর্তি হয়েছিল বা যারা এখানে ছিল তারা ভালো ভালো পজিশনে আছে, মানে লাইফ স্টক অফিসার হিসেবে জেলা পর্যায়ে আছে, বিভাগীয় পর্যায়ে আছে, অধিকাংশ বিশেষ ক্যাডার। এবং বাংলাদেশের মধ্যে সিবাসু, যেটা ডিবিএমের ক্ষেত্রে পশু চিকিৎসার ক্ষেত্রে মানে একটা অনন্য একটা প্রতিষ্ঠান, সেটার সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হয়তো অনেক ক্ষেত্রে তুলনা হয় না। যাই হোক, আমি কারোর সাথে তুলনা আবার করতে চাচ্ছি না, সবগুলোই ভালো, তবে এটা একটা অনন্য প্রতিষ্ঠান ছিল। যাকে এই পাশের লোকে কিছু বলে অত গরু ডাক্তার বলবো, এই চিন্তা করে কিন্তু সরে আসা। কিন্তু আল্লাহ তাআলা যা পাইসাল করছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারাও ভালো থাকবেন। আর জীবন তো বললামই যে চলে যায়, মানুষের জীবন থাকে না, চলে যায়। এই জীবনে কারো ক্ষতি না করা, কারো হক
নষ্ট না করা। এই শিক্ষার্থীদের সাথে মাঝে মধ্যে আলাপের বেলাতে আমি বলি, আজকের আলাপে আমি এভাবেই শেষ করব, যেটাই যে মানুষের মানে ইবাদত একটা আছে যে হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ, একটা হলো বান্দার হক থাকে আর একটা আবার আল্লাহ পাকের হক থাকে। এই যে নামাজ রোজা হজ জাকাত এই যে বিষয়গুলো আছে এগুলো তো আল্লাহ পাকের হক। আর এই যে সত্য কথা বলা, মানুষের হক না মারা, দেখা যাচ্ছে যে মানুষের জন্য যেগুলা ইতিবাচক কাজ মানে সেগুলো মানুষের ক্ষতি না করা, এগুলো কিন্তু বান্দার হক। আর দেখা যাচ্ছে আমি একজনের কাছ থেকে একটা ঋণ করলাম, সেই ঋণটা আমি পরিশোধ করলাম না, সেইটা কিন্তু বান্দা আমার কাছে পায়। আল্লাহ পাক তো এটা পাওয়ার দেয় না, সেটা কিন্তু আল্লাহ পাক আমাকে ইচ্ছা করলে উনি ক্ষমা করে দিতে পারবেন না, বান্দার হক যেহেতু। সো এই হাক্কুল ইবাদ যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সমাজে বসবাস করি, আল্লাহ পাককে তো স্মরণ সবসময় করতেই আছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, নামাজ যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব ইবাদত করতেছি, কিন্তু ইবাদতের বাইরেও আমরা সমাজ রাষ্ট্রে বসবাস করার সময় মানুষের হকে কোনো ব্যাঘাত ঘটাচ্ছি কিনা, রাষ্ট্র আমাকে কোনো দায়িত্ব দিছে সেই দায়িত্বটা আসলে আমি ভালোভাবে করতেছি কিনা। যেমন রাষ্ট্র আমাকে বললো যে আপনাদেরকে এই গরিব মানুষদের, যেমন আমি মেম্বার হইলাম, আমি মাঝে আমার ওয়াইফরে বলি যে আমি 1 নম্বর ওয়ার্ডের মেম্বারই ইলেকশন করাম, মানে আমি যতটুকু নিয়মতান্ত্রিকভাবে জানি যে কি ইউপি সদস্য দাঁড়ানো যায়, মানে আমি যে চাকরি করি এনটিআরসি এর মাধ্যমে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে, এই সেখান থেকে মানে সদস্য মানে কি বলে মেম্বার নির্বাচন করা যায়, চেয়ারম্যানই করা যায় না। সো আমি ওয়াইফের মাধ্যমে বলি যে আমি 1 নম্বর ওয়ার্ডের মেম্বারই দাঁড়াবো, আমার গ্রামের বাড়িও 1 নম্বর ওয়ার্ডে, আমার শ্বশুরবাড়ি 1 নম্বর ওয়ার্ডে, যদি ফাঁস করতে পারি তাহলে তো ভালো, আর না পাইলে অন্তত আমি 8টা ভোট পাবো, কারণ আমার পরিবারে 4টা ভোট আছে, আমার শ্বশুরবাড়িতে 4-5টা ভোট আছে, তো সব মিলে 8টা ভোট এমনিতে বলি 4-4-8, তো তার চেয়ে বেশি হলে 10টা ভোটও তো অন্তত পাবো। আর বেশি পায়া যদি পাস করতে পারি, তো সেক্ষেত্রে আমার করণীয় কী? সরকার আমাকে বললো যে আপনার ওয়ার্ডে আপনি 20টা পরিবারকে মানে মুরগি দেন, মানে সরকার থেকে 50টা করে মুরগি দিল অথবা 20টা করে মুরগি দিল, বলো যে 20টা মুরগি দিলাম, এই 20টা মুরগি আপনি পৌঁছায় দেন 20টা দরিদ্র পরিবারে, আমার 20টা দরিদ্র পরে পৌঁছায় দিন, আমার উপরে এই দায়িত্বটা ন্যস্ত হইলো। এখন আমি দরিদ্র খুঁজলাম না, কিছু করলাম না, আমার স্বজন প্রীতি করলাম, আমার বাড়ি তো মানে 1 নম্বর ওয়ার্ডে আমার আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ি 1 নম্বরে এনে আত্মীয় স্বজন আছে, আত্মীয় খুঁজলাম, অথবা আমি হয়তো তাদের কাছ থেকে অনৈতিক কোনো কিছু সুবিধা নিলাম, 5,000 10,000 20,000 টাকা নিলাম, নিয়ে দেখা যাচ্ছে যা আমি তাদেরকে এই সুবিধাটা দিয়ে দিলাম, তো পুরাটাই কিন্তু বেহালাল হবে। এবং এটা কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক ছিল, আমার উপর বান্দা রাষ্ট্র আমার উপর দিল, আমি বান্দার কাছে হকটা পৌঁছে দিব, কিন্তু আমি এখানে মাঝে দিলাম কাম খাইরা, এই হকটা যে আমি কলুষিত করলাম, নষ্ট করলাম, এই আল্লাহ পাক আমাকে ক্ষমা করতে পারবেন না। আমি মৃত্যুর পরে কিন্তু আমাকে এটা মানে মানে পুরাটাই বহন করতে হবে দায়িত্ব, কেন আমি বান্দার হকটা নষ্ট করলাম। ঠিক একইভাবে আমাদের চারপাশে অনেক বান্দার হক জড়িত। আমি যদি অ্যাজ এ টিচার, আমার উপরেও কিন্তু অনেক হক বলতে আমার শিক্ষা, আমি যে প্রতিষ্ঠানে আছি সেখানে যে শিক্ষার্থী আছে তাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে যতটুকু আমার সামর্থ্য আছে সেই শিক্ষাটা দেওয়া, তার বাইরে তাদেরকে যতটুকু সম্ভব মানে আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং দায়িত্বের বাইরে কম না বেশিটা দেওয়ার চেষ্টা করা, সেটা কিন্তু হাক্কুল্লাহ ইবাদ। যাক, আমি আসলে আরবির লাইন যদি মাদ্রাসায় শিক্ষকতা করি, কিন্তু এতটুকু বুঝি না, অনেক শব্দ চয়নও হয়তো সমস্যা হতে পারে, আমার উচিত, কিন্তু আমি পারি কিনা সেটা আসলে বলতে পারছি না। সো এটা আল্লাহ পাক ভালো জানেন, এবং যারা শিক্ষার্থী আছে এবং আমার অনলাইনে অনেক শিক্ষার্থী আছে তারা হয়তো বা ভালো বলতে পারবে। তো যেটা বলতেছিলাম যে আমার কাছে একটা দায়িত্ব অর্পিত হলো, আমার শিক্ষক হিসেবে এখন দায়িত্ব যেটা আছে এটা যদি পালন না করি, এটা আমার হাক্কুল ইবাদের বরখেলাপ হলো, সেটার দায়িত্ব কিন্তু আমার উপরেই পড়তে হবে, এবং আমার কিয়ামত কাল হাসরের দিন কিন্তু আমাকেই সেটা দায় জবাব দিতে হবে। তখন আর আমি কারো দুহাই দিয়ে কিন্তু কোনো লাভ নাই। ঠিক একইভাবে যদি আমি যদিও নির্বাচন করতেছি না, মানে আমি যদি নির্বাচন কথা বলি, সাথে সাথে আমার ওয়াইফ খুব খেপে যায়, হ্যাঁ খেপে যায়, বলে যে তোমার আর কোনো খায় কাম নাই, 10টা ভোট পাবো। আসলে 10টা ভোট পাবো না। আমার জানা বলতে আমার নানার বাড়ি থেকে 2জন নির্বাচন করছিল, নানার বাড়ি থেকে আমার এক মামা নির্বাচন করছিল, এক সময় আমার নানা করছিল, 2জনেই ফেল করছে। হ্যাঁ, আমি যে এবারে আমি তো ডাহা ফেল করবো, এটা কোনো কথাই রাখে না। এবং আমার নামে আমার গ্রাম থেকে একজন দাঁড়াইছিল, আমার চাচা লাগে গ্রামের, আলমাস, উনি 2বার 1 নম্বর ওয়ার্ডের মেম্বার ধরে, উনিও 2বার ফেল করছে। যাক, আমিও যদি এই গ্রাম থেকে ফেল করবো এটা বিষয়, কিন্তু বিষয়টা হলো যদি আমার উপর ফাঁস করি কোনো বেলা ধারাই বাইচা তাহি, দেখা যাবো যারা আমার উপর দায়িত্ব দিল সরকার, মানে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করলাম না, দায়িত্ব নিলাম, এই যে আমি বরখেলাপ করলাম, বান্দার হক নষ্ট করলাম, সেটার দায়িত্বটা এই ওয়ার্ডের কোনো ব্যক্তি নেবে না। আমি হয়তো বা আল্লাহর হক নষ্ট করলাম, আমি হজ করতে পারি নাই, আমার টাকা নাই, জাকাত আদায় করতে পারি নাই, হয়তো বা আমার নেশা পরিমাণ মাল নাই, হ্যাঁ রোজা রাখতে পারি নাই, হয়তো আমার সামর্থ্য নাই বা পারতেছি না, বা আমার শারীরিক যদি সমস্যা থাকে আমি পারতেছি না, হ্যাঁ আমি নামাজ পড়তেছি না, হয়তো আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবো, হয়তো অনেক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উনি
করবেন, সুপারিশ করবেন, কিন্তু আমি যদি হাক্কুল ইবাদ যেটাকে বলে বান্দার হক নষ্ট করলাম, তখন তার সেটা কেউ কিছু মানে করতে পারবে না। মানে আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি, যাই হোক এই ব্যক্তি জীবনে আমার শ্বশুরবাড়ির দরজার মধ্যে একটা সুন্দর একটা স্টিকার আছে, মানে লেখা যে নিজের কাজটা নিজে সঠিকভাবে করার নামই দেশপ্রেম। আমরা সবাই নিজের যে কাজটা আছে, আমি শিক্ষক, আমার কাজটা হলো শিক্ষকতা করা, শিক্ষার্থীদেরকে ভালোভাবে শিক্ষা প্রদান করা, ভালোভাবে শিক্ষা বলতে আমার আমি যতটুকু পারি সেই শিক্ষাটা প্রদান করা, সুন্দর সুপরামর্শ দেওয়া, এবং যারা শিক্ষার্থী আছে তাদের উচিত তারা সেই শিক্ষাটা নেওয়া এবং পড়াশোনা করা। অনেক শিক্ষার্থী, এই প্রজন্মের শিক্ষার্থী 90% মোবাইলে আসক্ত। একটু একসময় বলতেছিলাম যে মোবাইল গেম, মোবাইল অনলাইন খেলা, কন্টেন্ট ক্রিয়েটরের নামে সময় নষ্ট করা। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যদি এই 100টা স্টুডেন্টকে সার্চ করা হয়, তারা যদি আপার 8 হয়, 8, 9, 10 ইন্টারমিডিয়েট, 90টার কাছে মোবাইল পাওয়া যাবে, স্মার্টফোন। দেখা যাচ্ছে এই স্মার্টফোনটা কিনতে গিয়ে তার বাবা বা মায়ের টাকা কোয়াইতে হয়েছে, হয়তো বা একটা ঋণ করতে হয়েছে, অথবা অনেকের ঋণ করতে হইতেছে না, কিন্তু দেখা যাচ্ছে যে এইটা ব্যবহার করার কারণে সে নানা অনৈতিক কাজের সাথে জড়িত পড়তেছে, কারণ তার এই পড়াশোনার সময় তো এই মোবাইলটা প্রয়োজনে তোরা পড়তেছে না, কিন্তু তারা করতেছে, এবং এইটার মাধ্যমে নানাবিধ। আমিও যদি ওইটাতে মোবাইলে আসক্ত, আমি তবে আমার একটা মধ্যে নির্দিষ্ট একটা স্টেজ বা বয়সের একটা গণ্ডি হয়তো বা পারাইছি, কিন্তু যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু সেই স্টেজটা, তার কাজটা হলো এখন পড়াশোনা করা। বই আছে, পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের সাথে তার কোনো সম্পর্কে নতুন বই পড়ে রয়েছে, একবারে নতুন, অভিজ্ঞতা নতুন, দেখা যাচ্ছে নতুন, মানে এই বইটাও নতুন, অপূর্ব পড়াশোনা কম করে, যাকে ও দেখা যায় দেখতেছে, হ্যাঁ, আলিফ মোস্তফা, ও আমার লাইভ দেখতেছে। এখন এই জগতের বাচ্চারা দেখা যাচ্ছে ওদেরকে মন্দ বলা হচ্ছে, ওরা আবার একটা লাইভ দিয়ে দেখে আর একজন বন্ধুর সাথে আবার বলবো, দেখ আলমাস স্যার তো কইছে, বিরাট, মানে টিটকারি করবো, মানে টিটকারি ছাড়া তো কিছু নাই। দেখা যাচ্ছে আমি ক্লাসে যাই, কথাগুলো বললাম, তাদেরকে বললাম যে খেলো না, এগুলো তোরা ভালো না, আমি কাছে বেরোলাম একটু পরেই তারা দেখা যাবে খেলাধুলা লাগাই দিছে, টুসটাস খেলাধুলা লাগাই দিছে, আর দেখা যাচ্ছে যে আমার আবার মন্দ পেতেছে, আলমাস স্যার কালি ওয়া দেয়, লেকচার দেয়, অমুক করে তমুক করে নানাবিধ কথা বলবে। অর্থাৎ এই যে পাশে যে আমি বইলে আসছে, ওইগুলো তারা পাত্তাও দিল না। যাই হোক, পাশে কথা পাত্তা দিতে হবে যদি সেই কথাগুলো আমাদের জন্য ইতিবাচক হয়, আমাদের জীবন পথের জন্য অনুকরণীয় হয়, ভালো কিছু বয়ে আনে। কারণ আমি শিক্ষার্থীদের বারবার বলি, দেখো আমার যদি সন্তান হয়, আমার সন্তান বলবে যে আমি অমুকের সন্তান, অর্থাৎ আলমাসের সন্তান বা আলমাস সাহেবের সন্তান, সে আলমাস কি একজন শিক্ষক, একটা ছোট্ট একটা পরিচয় আছে, বা এই জায়গায় শিক্ষকতা করে। এখন হয়তো বা সাথে অনেক বন্ধু বান্ধব আছে, তারা এখন এসিলেন্ট আছে দুইজন, তাদেরকে নাম আমাদের মোহনগঞ্জের আছে তারেক, এরপরে আমাদের গফরগাঁয়ের আছে সাহেল আছে, এসিল্যান্ড আছে, বা তার উপরে অনেকে চলে গেছে, ইউনো পর্যায়ে চলে গেছে। তো এই যে তারা আছে, তাদের বাবার পরিচয়টা কী হবে, যে তার বাবা একজন ইউনো, ডিসি, সচিব, ওদের একটা পরিচয়। আবার আমাদের অনেক বন্ধু আছে হয়তো বা তারা কৃষক, অথবা কৃষক তো আছে খারাপ কিছু না, কিন্তু অনেকে আছে যে কোনো কিছু করে না, বন্ড, প্রতারক, হয়তো বা মানুষের হক মেরে গেছে, তার সন্তান তার বাবার জন্য কী পরিচয় দিবে? তো আমি বাচ্চাদেরকে এটাই শুধু বলি যে দেখো, তোমরা তো বড় হয়ে বাবা মার সন্তান, মানে তোমাদের সন্তান হবে, তোমাদের সন্তানরা যাতে একটা সুন্দর একটা পরিচয় হয়, বলতে পারে যে আমার বাবা একজন পুলিশ অফিসার, আমার বাবা যেন একজন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, অথবা আমার বাবা একজন শিক্ষক। সব আমি অনেক ক্ষেত্রেই ওদেরকে বলি না, কারণ শিক্ষকতা পেশাটা মানে খুবই সহজতর একটা পেশা, এই পেশায় সহজেই মানে মোটামুটি আসা যায়, এবং আমরা যখন কোনো কিছু বলতে গেলে পাই না, বা সরকারি চাকরি পাইতেছি না, বা ভালো একটা পজিশনে যাইতে পারছি না, তখনই আসলে শিক্ষকতাটা বেছে নিই, সহজ হিসাব। না হয়তো সরাসরি আমার সাথে যারা, আমি তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমার সাথে যারা পাশ করছে, এবং সবচেয়ে ভালো যে আমাদের ক্লাসে সবচেয়ে ভালো যেটা বেসিক বুঝতো, হ্যাঁ, তাহরিম আছে, জারিফ আছে, জারিফ মনে হয় জার্মান আছে, তাহরিম সিলেট পিডিবিতে আছে, হ্যাঁ, পিয়াতে পাওয়ার সেক্টরে আছে, এবং আমাদের পরের বেসে শুভ ছিল কিছুদিন আগে, বারহাট্টার এজিএম ছিল পল্লী বিদ্যুতের, এখন মনে হয় নোয়াখালী দিকে চলে গেছে। যাই হোক, আমাদের বেসে অনেক ভালো ভালো জায়গায় কিন্তু আছে, কারণ আমি কেন এই পজিশনে আসছি, হয়তো আমার ওই জায়গাতে ওই সামর্থ্য কুলায় নেই, বা আমার যে মেধা প্রজ্ঞা সেটাতে হয়তো আমি পর্যন্ত যেতে পারিনি। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেন তার সন্তানের জন্য একটা পরিচয় তৈরি করে। আর এই প্রত্যেকটা মানুষ বলতে এই যে যারা বাচ্চা আছে, আজকের যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, মানে আগামী দিনের ভবিষ্যৎ যে সে গড়বে, বা ভবিষ্যৎ যে সে তৈরি করবে, নিজেকে তো তৈরি করতে হবে। অনেক শিক্ষার্থীদের তো নিজেকে তৈরি করে না, নিজেদের জন্য উদাসীন, এই মোবাইল নিয়ে খুব করে ব্যস্ত। এই আমাদের সামনে আরেকটা মোবাইল, যাক, এই মোবাইল নিয়ে দেখা যাচ্ছে যে খুব ব্যস্ত, এবং আমার মোবাইলটার খুব দাম কম। আমাদের ছাত্ররা জিজ্ঞাসা, স্যার আপনার এই মোবাইলের দাম কত? তো আমি বলি, এটা 2019 সালে কিনছিলাম 8,000 টাকা দিয়ে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে।
তো মোবাইল এমনও শিক্ষা দিতেছে তার কাছে। আজকে দেখলাম এক ছেলে আইফোন নিয়ে আসছে, আমাদের যে আমাদের স্কুল মানে মাদ্রাসার যে স্টাফ আছে, সে পরে ওই স্টিকার দিয়ে বলতেছিল যে দেখি তোমার আইফোনটা, দেখি তো ওই ছেলেটা আইফোনটা বের করছে, আইফোনটা দেখাচ্ছে কত মানে স্মার্ট, সে আইফোন ব্যবহার করে। কিন্তু তার নিজের পয়সায় দেয় কিন্তু না, হয়তো বা তার বাবার পয়সায় দেয়া, হয়তো বা তার বাবার প্রপার্টি আছে, এই যে তার এই বয়সে সে আইফোন ব্যবহার করতেছে, হয়তো বা 9-10-এ পড়ে এরকম হবে। আর আইফোনের তো কত দাম আমি আসলে এটা ধারণা আমার এতটা নাই, মনে হয় লাখ টাকার মতো হবে, তার চেয়ে উপরে আছে। আমি একটা ছেলেরে পড়াইতাম, আমার ফেসবুকে আছে, যাক ডাক নাম রুদ্র, আমি সৈয়দ নজরুল কলেজে পড়তো। তো রুদ্রকে পড়াইতাম, শুধু আমি পড়াইতাম না, রুদ্রকে প্রায় প্রত্যেকটা সাবজেক্টের টিচার ছিল। আমি ওকে উচ্চতর গণিত, যেটা ইন্টারমিডিয়েট উচ্চতর গণিতটা পড়াইতাম। তো এরকম 6 জনের মতো টিচার ছিল, প্রত্যেকেরই যথেষ্ট পরিমাণ স্যালারি আমাদেরকে দেওয়া হতো। সো রুদ্র একদিন হঠাৎ করে, এখন তো মানে কারেন্ট চলে গেছে, আমি ওরা পড়াচ্ছি, কারেন্ট চলে গেছে, তো ওর মোবাইলটা বইয়ের উপরে ছিল, মানে পাশে যে ছিল আর কি। তো কারেন্ট চলে গেছে, তা আমার মোবাইলটা পকেট থেকে বের করতে করতে কিছু দেরি হবে, মানে জিন্সের পকেট চাপায় রয়েছে, তাছাড়া কিছু ওর মোবাইলটা আমি টাচ করি, মানে চারিটা টাচ করলে বা ধরলে আর লাইটটা জ্বললে আমি দেখবো না। সো মোবাইলটা টাচ করে যখন আমি মানে ধরবো, তুলবো, দেখছি যথেষ্ট পরিমাণ ভারী। আমি বললাম, এই রুদ্র, এই মোবাইলে তো ভারী, ফাত্তরের মতো, এটা কি দামি মোবাইল নাকি? বলছে না স্যার, তেমন দাম না। কত দাম বলো? স্যার মাত্র 1,49,000 টাকা। অর্থাৎ 1,49,000 টাকা দাম ছিল ওই রুদ্রের মোবাইলটা। রুদ্র যাই আমার এখানে আছে ফেসবুকে, দেখতেছে, অথবা আরেকজন নাম, আমি কারো আরেকজনের নাম বলতেছি না, নাম বলতেছি না, কারণ চিনবে, সবাই নাম বললে চিনবে। তার একটা ছেলে আমার সঙ্গে ছিল, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো ওকে যখন পড়াতাম, দেখা যেতাম যে মাঝে মধ্যেই সে বাইক নিয়ে বেরিয়ে গেছে, হ্যাঁ, মাঝে মধ্যেই সে এই যে আইফোন নিয়ে মানে দেখা যাচ্ছে যে ব্যস্ত, বা অনেক গিটার, এটা সেটা, মানে বিভিন্ন ধরনের যন্ত্র, মানে দামি দামি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সে ব্যবহার করতো। তো সো আমি বলতাম যে এগুলো যে করো, এত টাকা বাবার অপচয় করো, এটা কি উচিত? এই যে তোমার বাইক নিয়ে বেরোয় দিতেছো, ইচ্ছা মতো কোথায় তেল ফুরাইতেছো, হ্যাঁ, মাঝে মাঝে জরিমানা খায় আসে, এই সেই করে, তাতে এগুলো ঝামেলা না? আইফোন কিনতেছো, একটা রেখে আরেকটা, মানে মাঝে মধ্যে বলতো স্যার আমার মোবাইল, আমি পরে ওর কাছ থেকে একটা মোবাইল মানে সেকেন্ড হ্যান্ড আর কি কিনছিলাম আর কি, কম দাম দিয়ে, বলছিল, মানে আমার কদিন পরে মোবাইল পেয়েছে, আমি বলছিলাম যে এইগুলো যে করো, ক্ষতি হয় না তোমার বাবার বা তোমার পরিবারের? বলছে স্যার আছে কি করবো, মানে ওদের টাকা আছে, সে কি করবো, করছো করতেই, স্যার আছে কি করবো। আর আমরা নাই, সেজন্য ওদের বাসায় যেতাম, পড়াইতাম। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে কিন্তু আল্লাহ তাআলা সমান সামর্থ্য দিয়ে পাঠায় না। কিন্তু এই বিল গেটসের কথা আছে যে গরিব হয়ে জন্মগ্রহণ করা মানে পাপের না, কিন্তু মৃত্যুবরণ করাটা গরিব হয়ে কিন্তু এটা খারাপ বা মানে যেহেতু আমার কোটটা মনে নাই, সেইভাবে কথাটা এটাই যে গরিব হয়ে জন্মগ্রহণ করাটা খারাপ কিছু না, কিন্তু গরিবভাবে মৃত্যুবরণ করাটা খারাপ কিছু। তোমার আয় রোজগার কেন করো না? সৎপথে আয় করে ভালো কিছু করো তোমার সন্তানের জন্য। আমরা তো প্রত্যেকের সন্তানের জন্য করার যতটুকু সম্ভব চেষ্টা করি। সো এই চেষ্টাটাতে অবশ্যই সততা তো থাকেই। এবং জানি কোথায় ছিলাম, যেটা বলতেছিলাম যে এই সবার সামর্থ্য সমান থাকে না। আর এই সামর্থ্যটা আমার বাবার হয়তো বা কী আছে না আছে, তার চেয়ে বড় আমার কি আছে, আমি আমার পরিচয়ে কি আছি, সেটা হলো বড় কথা। আর এখন দেখা গেল যে ছেলেটার কথা বলতেছিলাম যে আসতে কী করে, ওর বাবার অনেক কিছু আছে, ওর মা একজন স্বনামধন্য একজন বলতেছি না, তো ওনাদের সব আছে, কিন্তু ওই ছেলেটার কি আছে? হ্যাঁ, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু পড়ার পরিতে সে যখন একটা ভালো পজিশনে যাবে তখন তার আছে, কিন্তু তার পিছনে ইনভেস্ট মাসে নয়তো ন্যূনতম 1,00,000 টাকা ইনভেস্ট ছিল তোর বাবা মায়ের। তে সে যখন তৈরি করবে, তো এরকম 1,00,000 টাকা ন্যূনতম অনেক স্টুডেন্ট আমার জীবনে দেখছি, কিন্তু তাদের আউটপুট জিরো, মানে আউটপুট দিতে পারবে না, ভালো একটা প্রতিষ্ঠানেও চান্স পায় না, পড়াশোনা ভালো জায়গায় করে না, অথবা এই যে ফোনটা নিয়ে ঘুরতেছে, ভালো ভালো মোবাইল নিয়ে ঘুরতেছে, এই সেই অনেক কিছু আছে, মানে শুধু 1-2 জন না, অনেক আছে। যাক, মানে একটু বলে হিন্টস দিলে বোঝাবে। একদিন এক স্টুডেন্ট দেখলাম যে হালি আমার ওয়াইফের এনে দেখছি ফ্রেন্ড লিস্টে আছে, তো স্টোরি দিছে যদি আমার বাইক কিনে না দিলে ওই স্টুডেন্টে আর কি, তাহলে সে সুইসাইড করবে, এরকম লেখা মানে স্টোরি দিছে। পরে আমার বলতেছে এরা এনা তোমার স্টুডেন্ট, তাহলে তার পরিবার একটু কল করে বলো না, নাই তো ছেলেরা যদি মানে এরকম করে। আমি মনে করো যে একটা হোন্ডারে লেগে যদি কোনো ছেলে মারা যায়, মানে এই বয়সে আইসা 9-10 একটা বাচ্চা পড়ে, হ্যাঁ, সে যদি এরকম ডিসাইড করে থাকে, ওই বাচ্চা বেঁচে থাকার জন্য কোনো দরকার নেই। কারণ পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক কারণ আছে, পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক কারণ আছে। মানে অনেক কারণ বলতে কি, এই যে এখন যদি বৃষ্টি পড়ে, বৃষ্টির শব্দ শোনার একটা আমার কারণ, আমার বাইরে সুন্দর বাতাস, উপরে আমার ফ্যানটা কম, মানে ভোল্টেজ কম করতেছে, মানে গরম লাগতেছে, চলে যাবো। এই যে বাইরে যে স্নিগ্ধ বাতাস, এখানে যে ধারাবো, প্রাণ খুলে যাবে, এই যে এখানে, এটার জন্য আমার বেঁচে থাকার কারণ আছে। জোনাকি পোকা দেখা যাচ্ছে মাঝে মধ্যে
জানালা খুলে দিলে বাসা থেকে জোনাকি পোকা আসে। এই জোনাকিগুলোর আলোক দেখার জন্য আমার বেঁচে থাকার কারণ আছে, আমার বেঁচে থাকার তো অনেক কারণ আছে। তো যে ছেলেটা একটা হুন্ডা কেনার জন্য বাপ মাকে চাপ দেয় সে মরে যাওয়ার জন্য, সে এটাই কারণ খুঁজে যে এটা না হলে তার জীবন চলবে না, ওই ছেলে তো বেঁচে থাকার কোনো দরকার নেই। এই ছেলে বাইচেই আছে, ওগুলো মরে যাবো কই, ঠিক আছে। কুলাঙ্গার মানে যেগুলো ব্ল্যাক শিপ যেটা বলে আর কি। যাক, আমি কাউকে আসলে বকা দিই এরকমটা না, তবে আমাকে অনেক স্টুডেন্ট যারা ফেসবুকে আছে বা বাস্তব ক্ষেত্রে অনেক ভয় পায়, কারণ আমি হয়তো বা এইভাবেই কথা বলি। অর্থাৎ তুমি যে এই কাজটা করছো উচিত কেন, অর্থাৎ তোমার সামর্থ্য জায়গা থেকে করতেছো। এই যে মোবাইলটা আছে, একটা বাচ্চারা হয়তো মোবাইল যদি সামনে দেখি তাহলে নেই, মোবাইলটা হাতে নিয়ে বলি এই যে মোবাইলটা কিনছো তোমার টাকা দিয়ে কিনছো, বলে না স্যার আব্বু কিনে দিচ্ছে। আচ্ছা, তোমার এখন কি প্রয়োজন এই মোবাইলটার? কথা বলতে পারে না, মানে তার উত্তর আসে না। নানাবিধ যুক্তি তর্কের প্রেক্ষিতে বোঝা যায় যে তার এটা প্রয়োজন ছিল না, অথবা কেনার পরে যে স্যার না আর আনবো না, ক্লাসে আনবো না, আর ব্যবহার করবো। কিন্তু না, এর পরের দিনই দেখা যায় ফেসবুকে স্টোরি দিচ্ছে, এই মানে ছবি দিচ্ছে, এবং মানে এগুলাতে সময় নষ্ট করছে। আমার আরেক বাপের সন্তান, মানে তারে আমি কি বলবো, বেশি কিছু বললে হয়তো বা সে যদি আমার প্রতি বিরষ্ট হয়, অথবা দেখা যাচ্ছে আমার প্রতি দেখা যাচ্ছে কোনো ধরনের আঘাত প্রতিঘাতের করে, তাহলে সমস্যা কি মানে আছে। সো আমরা যারা আপনারা যারা অভিভাবক আছেন, বা আমরা তো শিক্ষক হিসেবে সবারই অভিভাবক, কিন্তু একবার স্পেসিফিক যারা অভিভাবক আছেন তারাই তো অনেক স্টুডেন্ট বাচ্চাদের কাছে বর্তমান সময় অসহায় মানে কি মহা অসহায়। মানে দেখা যাচ্ছে যে এই আমি স্টুডেন্ট পড়াইতাম, বেশ কিছু স্টুডেন্ট আছে আমার আইডি দিয়ে কিচ্ছা মানে ওয়া দেয়া দাস থেকে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার দিত, অর্ডার দিয়ে টাকা ওরাই দিত, কিন্তু ওই যে বাবা আমাদেরকে বাধ্য করতো যে দিতে, বলতে নিজের মোবাইল দিয়ে দিত না কেন দিত না, মানে আমি রিসিভ করতাম, পরে দিয়ে লুকায় নিয়ে দিতাম, বাপে দেখে সমস্যা, মার কাছ থেকে টাকা আদায় করতো, অথবা মা অথবা টাকা দিতে চায় না, মা করা তখন বাপের কাছ থেকে আদায় করতো, নানাবিধভাবে নানাবিধ পন্থায় এই কাজগুলো করতো। পড়াশোনার নামে অনেকেরই উদ্দেশ্যটাই আছে তো এই নানাবিধ বিষয় নিয়ে। এখন এটা নিয়ে যদি মন্দ কথা কই তাহলে কব ফাঁসে তো মাইসে কত কিছুই কয়, মানে ফাঁসে কত কিছু কয়। আমি এখন 10টা দান করে 20টা ছবি তুললাম, ফেসবুকে দিলাম, মাইসে কইলো তো দেখা কায়া কাম নাই, এই একটা দান করছে 100টা ছবি তুললাম লাগে, এই কথা কয়ে এখন আমার মন্তব্য করলো, আমি বললাম যে তোর কি হয়েছে, আমার না আমি লিখছি, এটা তো আমি সাপোর্ট করি না। কারণ আমার যদি খারাপ বলেই তো তার কাছে খারাপ লাগবে। আমি অনেক বড় বড় পোস্টই লিখি, অনেকে এসে মন্তব্য করে যে আপনার এত বড় বড় পোস্ট আপনার মানে ভালো লাগে না বা ওটার বিরক্ত হয়, তখন আমি বিনয়ের সাথে বলি যে আসলে আমি দুঃখিত, এটা আসলেই আমার উচিত হয় নাই। তো আমি অনেক সময় লিখতে গেলে থামতে পারি না, যেমন আমি কথা বলতেছি থামতে পারতেছি না, তো থামাটা উচিত। আপনারা অনেকটা হয়তো বা বিরক্ত হচ্ছেন, আর বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। ফেসবুক এখন এমন একটা অবস্থায় আসছে যেটা রয়েছে যে ভিডিও এবং সব এআই ভিডিও। কালকে দেখলাম কোন বাজারে জানি, যে বাগেরহাট একটা বাজার, কল্পিত বাজার, সেখানে বাঘ বিক্রি করতেছে হাটে যায়, মানে এআই দিয়ে বানানো হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের ভিত্তিহীন বিভিন্ন ধরনের খবর যেটাকে বলা হয় গুজব, এগুলো আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে? আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা একটু আগে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা, যে অর্থাৎ সহজ কথা বলতে গেলে ভার্চুয়াল রিয়েলিটি, যে আমার ভার্চুয়াল যে জগৎটা, এখানে আমাদের যা দেখতেছেন, আমি যা বলতেছি আপনারা কিন্তু আমাকে তাই ভাবতেছেন যে এরকমটা, এই লোকটা বোধ খুব ভালো 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 কথা বলতেছে, আমাকে সাথে অ্যাকচুয়াল আপনার উঠা বসা নেই। মানে আমার সাথে যারা অ্যাকচুয়াল উঠা বসা করে, আমার যারা সহকর্মী ছিল, বর্তমানে যারা সহকর্মী আছে, যারা শিক্ষার্থী, তারা তো আমার সম্পর্কে অ্যাকচুয়াল হয়তো ধারণা পেতে পারে। কারণ আমি এখানে যারা ভালো ভালো কথা বলছি তাদের সাথে আমার হয়তো আধা ঘন্টার পরিচয়, 10 মিনিটের পরিচয়, হয়তো একটা অনুষ্ঠানে দেখা, হ্যাঁ হয়তো ভাই ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে, তাতে করে তো ওনারা আমি ভার্চুয়ালি আমি নিজেদের ভালো ভালো কথা কই, ভালো ভালো পোস্ট লিখে আমাকে ভালোই তারা ভাববে, কিন্তু এই ভালো তো ভালো না। এবং এখন যারা আমার সাথে চলে তারা যদি মন্দ বলে, পাশে মন্দ বলে, আমি যদি মন্দের উপযুক্ত হই, সেটা যদি কানে না নিই, তাহলে আমি আসলেই মন্দ মানুষ। কানে নিতে হবে, আমাকে শুধরাতে হবে, সেইটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। তারপরেও ভুল মানুষ মাত্রই তো ভুল, আর ভুলের থেকে শিক্ষা নিয়ে সংশোধন করাটাই আমাদের উচিত আমাদের বলতে আমার উচিত। আর আপনাদের প্রতি যদি আমার কোনো ধরনের কঠোর এবং কঠিন কথা হয়ে থাকে, কারণ এখানে আমার কেউ আমার দেখা যাচ্ছে এখানে যে সবাই আমার শিক্ষার্থী না, এখানে অনেক গুরুজন আছে, শ্রদ্ধাজন আছে, শিক্ষক আছেন, আমার সরাসরি শিক্ষক অনেকেই আছেন, সবার প্রতি শ্রদ্ধা এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা জানিয়ে শেষ করছি। আজকে আর কিছু বলতেছি না, পাশে যদি কোনো কথা থাকে লাইভের কমেন্টে বলবেন, আপনারা বললে হয়তো বা কোনো বিষয় নিয়ে হয়তো বা আগামী 2-1 দিন মানে কয়েকদিন তথ্য যোগাযোগ প্রযুক্তি যে পরীক্ষাটা আছে দ্বিতীয় বর্ষের, যারা পরীক্ষা দিয়ে এসেছি তাদের পরীক্ষার আগ পর্যন্ত হয়তো আমি 2-4টা লাইভ নিব, তারপরে হয়তো বা থাকবেন। আমার নিজেরই কিছু পড়াশোনা আছে, আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। লাইভটা কেটে দিচ্ছি।